প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আমি আজকে তোমাদের তারেক ভাইয়া চলে আসলাম বন্দি পাঠশালার যে অনন্য আয়োজন এসিপি আর্টস এবং কমার্স পাঠশালার প্রথম আমার ফার্স্ট ক্লাস নিয়ে। আমরা আজকে কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আমাদের সিলেবাসে আসলে কারেক্ট ফর্ম অফ ভার্বস হিসাবে আমাদের পরীক্ষাতে আসে। 14টা গ্যাপ রয়েছে এবং সেখান থেকে আলটিমেটলি আমাদের প্রত্যেক সময় আমরা দেখা যায় যে এই গ্যাপের সাথে আমরা অনেক অভ্যস্ত হওয়ার সাথেও আমরা সব সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকি। সো আজকের ক্লাসের মধ্যে তোমাদের খুব বেসিক কনসেপ্টগুলো নিয়ে, এবং আমাকে একটু রেসপন্স করবা সবাই। ওয়ালাইকুম আসসালাম, যারা ওকে আছি, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু আর কে সবাই একটু যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো ক্লাসটা শেয়ার করে দাও। এইচএসসি 25 ব্যাচে যারা রয়েছে খুব অল্প সময়ের জন্য এই প্রস্তুতির জন্য, তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা খুব সামনে, সো আমি আমার ক্লাসগুলোর মধ্যে এই টপিকসগুলো নিয়ে তোমাদেরকে করব সব সময়, যাতে তোমার সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে সেটা তো ভালো হবেই, একই সাথে বোর্ড পরীক্ষায় ইংরেজি বিষয়ক যে প্রস্তুতিটা যাতে অত্যন্ত খুব চমৎকার হয় সেই দিকে আমার খুব সচেষ্ট থাকবে। এবং তোমরা হচ্ছে সবাই নোটস করবা এবং বন্দি পাঠশালা এবং এসিপি এর যে গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করে দিবা সবাই। ওকে ফাইন। আচ্ছা, আমরা সবাই হচ্ছে আমাদের যে কাজ, আমার যে কাজটা করবা, ওকে ফাইন, সবাই সবাই হচ্ছে একটু কমেন্টস করে জানাবা এবং ক্লাসটাকে সবাই মূল যে ব্যাপারটা থাকবে যাতে আমরা একটু উপলব্ধি করতে পারি ইংরেজিকে আসলে খুব বেশি রুলস রেগুলেশনের মধ্যে না নিয়ে ইংরেজির বেসিক যে স্ট্রং কথা, ইংরেজিকে ভাষা হিসাবে একটু কল্পনা করবা। এবং প্রশ্ন সলভ করার জন্য আমি ডিরেক্ট আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন কিভাবে পরীক্ষাতে আসবে এবং তুমি কিভাবে ফেস করবা। কারেক্ট ফর্ম অফ ভার্ব যেন তোমার সামনে যে পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা এবং পুরো কয়েকটা ক্লাসের মধ্যেই যেন এইটা একেবারেই সলভ হয়ে যায়। তো সবাই ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু আমরা ফিরে আসি, দেন আমরা পড়াই ফিরে আসি। দেখো, খেয়াল করো আমাদের যে কনসেপ্টটা থাকবে আলটিমেটলি সেখানে আমরা একটু দেখে ফেলি, সবাই একটু মনোযোগ দিবা। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের কিন্তু প্রবলেমগুলো একটু আমাকে জানাবে এবং বুঝতে পারছো কিনা সেটাও একটু জানাবে। নিজের কনফিডেন্সটাকে বুস্ট করে ফেলবা এই টপিকসটা যেন আর তোমাদের প্রবলেম না থাকে, ঠিক আছে? ওকে, আমরা দেখো আমাদের যে কোশ্চেনটা দেয়া থাকবে, ঠিক আছে? কোশ্চেনে কি থাকবে, আমাদের যে কনসেপ্টটা কোশ্চেনে যেটা দেয়া থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ তোমাকে যে সেন্টেন্সগুলোর মধ্যে এরকম গ্যাপ পূরণ দেয়া থাকবে, ব্র্যাকেটের মধ্যে একটা করে ভার্ব সাপ্লাই করা থাকবে, সেই ভার্বটা নিয়ে তোমরা হচ্ছে কাজ করবা। এখন আলটিমেটলি যেটা প্রথম কাজ হবে তোমার, সেইটা হচ্ছে যে সেন্টেন্সটাতে এইরকম তোমার ধরো ভার্ব দেয়া থাকবে, অবজেক্ট থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, এবং তোমার প্রথম কাজ হবে যে এইটা আসলে কোন টেন্সে আছে। আমাকে একটু সবাই কমেন্টস এর মধ্যে দিয়ে জানিয়ে দাও তো। দ্য সনেট, সনেট তো সবাই জানো, চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের একটা কবিতা। আমরা মাইকেল মধুসূদন দত্তের কথা বাংলাতে পড়েছি, পেত্রাকিও সনেট লিখতো, জীবনানন্দ সনেটের একটা নতুন ভাবনা নিয়ে আসলো, তার মতো করে লিখে ফেললো। দান্তের সনেট রয়েছে, সনেট সম্পর্কে বাংলাতেও পড়েছো, চতুর্দশপদী কবিতা, তাই না? 14 লাইনের একটা কবিতা। এই সনেট, অরিজিনেট শব্দের অর্থ কি বলো? উৎপত্তি হয়েছিল ইন ইতালিতে, পেত্রাকিও সনেট যেটা, ইতালিতে এই সনেটের উৎপত্তি হয়েছিল। আমাকে একটু বলে ফেলো যে এই বাক্যটা প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে, শুধু এইটুকু নাম বলে আমাকে একটু জানো। ওকে, আছি আলহামদুলিল্লাহ সবাই। অপু আমাকে জানতে চেয়েছে কেমন। ওকে, শিহাব আহমেদ আছি, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু বলো তো ফার্স্ট সেন্টেন্সটা কোন টেন্সে আছে, একটু টেন্সের কথা সবাই বলো। দ্য সনেট অরিজিনেট ইন ইতালি, অর্থাৎ সনেট ইতালিতে এর উদ্ভব হয়েছিল, এর তৈরি হয়েছিল, সনেটের যাত্রা শুরু হয় ইতালি থেকে, উৎপত্তি হয়েছিল ইতালি থেকে। এটা কোন টেন্সে আছে এটা একটু জানিয়ে দাও সবাই, কোন টেন্সে আছে। আজকে আমরা ক্লাসের মধ্যে এই কারেক্ট ফর্ম অফ ভার্বসের অন্তত 60% যেন কাভার হয়ে যায়। এই সময়টা আমাকে একটু সবাই মনোযোগ দিবা, একটু সবাই আমার কথা শুনবা, নোটস লিখবা, দেন আলটিমেটলি এটা সলভ হয়ে যাবে। এটা নিয়ে আহামরি বিশাল, এটা রকেট সায়েন্স না যে অনেক অনেক কিছু পড়তে হয়। আমরা যেটা দেখি
এই জন্য তোমার মস্তিষ্কের উপর আরো অনেক বেশি চাপ পড়ে এবং দিন শেষে আসলে সেইটা খুব ভালোভাবে শতভাগ যেটা সলভ হতে পারে সেটা এরকম না। ওকে ফাইন, আমাকে একটু সবাই জানাও যে এইটা আসলে কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে, সবাই একটু জানো কোন টেন্সে রয়েছে। দ্য সনেট অরিজিনেট ইন ইতালি, সনেট ইতালিতে এটা প্রথম কি হয়েছিল, উদ্ভব হয়েছিল, উৎপত্তি হয়েছিল, আমরা যেটাই না বলি। তাহলে আমরা এই ফার্স্ট বাক্যটি পাচ্ছি এটা পাস্ট টেন্সে। ক্লিয়ার? এই টেন্সটা হচ্ছে পাস্ট, অর্থাৎ যখন তুমি কারেক্ট ফর্ম অফ ভার্ব করবা, তোমার যখন পরীক্ষাতে আসবে যেই লাইনটাতে গ্যাপ রয়েছে ওইটা খুব ভালোভাবে শনাক্ত করবা এটা কোন টেন্স। চারটা মৌলিক কাজ যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। তাহলে আমরা টেন্স পেয়ে গেলাম কি, পাস্ট। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব সাবজেক্টকে। দেখো তাহলে সাবজেক্ট আমরা কাকে পাচ্ছি, দ্য সনেট, এটা সাবজেক্ট। এই সাবজেক্টটা কি সিঙ্গুলার, এক বচন, নাকি এই সাবজেক্টটা প্লুরাল? এইটা তোমাকে খুব দ্রুত ফাইন্ড আউট করতে হবে। এবং সাবজেক্ট কি অ্যাক্টিভ, সক্রিয়, নাকি প্যাসিভ, এই কনসেপ্টটা তোমাকে ধরতে হবে। স্পষ্ট কনসেপ্ট? তাহলে তোমার যে তিনটা কাজ প্রশ্ন পাওয়ার সাথে সাথে করতে হবে, যেই বাক্য তুমি গ্যাপ পূরণ করতেছো ওই বাক্যের সাবজেক্টটাকে তাকে শনাক্ত করে ফেলো, ওই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি ওই সাবজেক্টটা প্লুরাল সেইটা তুমি ফাইন্ড আউট করো, এবং সে কি অ্যাক্টিভ না প্যাসিভ, এই কনসেপ্টটা তোমাকে খুব দ্রুত তোমার এটা নির্ণয় করতে হবে। যত দ্রুত পারবা এইটার উপর তুমি তত দ্রুত তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন্স কিন্তু পেয়ে গেছো পাস্ট টেন্স, এবং সনেট এই সাবজেক্টটা কিন্তু কি বলো, সিঙ্গুলার, এক বচন। একটা কবিতা, একটা কবিতার ধরন, ফর্ম, লিটারারি ফর্ম, একটা কবিতার ধরন, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। এইবার কাজ হলো কি, এটা কি অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ এটা নির্ণয় করবা। অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয়ের জন্য অনেক কি রয়েছে বলো, অনেক ধরনের শর্টকাট মেথড রয়েছে, বাট সেইটা কোনো সাস্টেনেবল প্রসেস না। এইটা আমি এখন যেটা বলবো এইটা যদি তুমি করতে পারো তাহলে এইচএসসির সাথে সাথে তোমার অ্যাডমিশনের বেসমেন্টটাও একটা বিশাল জায়গাতে পৌঁছে যাবে, তাই না? তাহলে খেয়াল করো, এই সাবজেক্ট যদি এই ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, নিজে নিজে যদি করতে পারে, আর ওই সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে না পারে তাহলে এটা প্যাসিভ। তাহলে টেন্স পেয়ে গেছো পাস্ট টেন্স। সনেট কি নিজে নিজে উদ্ভব হইতে পারে, নিজে নিজে তৈরি হতে পারে না? সনেট কখনোই, একটা কবিতা কখনোই নিজে নিজে উদ্ভব হতে পারে না। তাহলে কিন্তু আমরা বুঝে ফেলেছি এই সাবজেক্টটা কিন্তু প্যাসিভ। তো যখনই প্যাসিভ হবে তখন ওই টেন্স অনুযায়ী, যে পাস্ট টেন্স, টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবা, অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব কে বলো, ওয়াজ অথবা ওয়্যার, এবং মূল ভার্বের এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেয়া থাকবে এই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। স্পষ্ট? তাহলে দেখো এই জায়গাতে আমরা পাচ্ছি দ্য সনেট, এটা সাবজেক্ট সিঙ্গুলার, পাস্ট টেন্স, তাহলে আমরা নিয়ে নিচ্ছি ওয়াজ কে, এবং মূল ভার্বের যে থার্ড ফর্মটা অর্থাৎ অরিজিনেটেড, অরিজিনেটেড। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা সবাই বলো? ওকে ফাইন, এই তো টেন্সটা সব বলে দিয়েছো, অসাধারণ। তাহলে আমাকে আবার তোমাদের কাছে একটু প্রশ্ন থাকবে। আমরা সেকেন্ড লাইনের দিকে যাচ্ছি। সেকেন্ড লাইনের যে কনসেপ্ট একটু খেয়াল করো, সেকেন্ড লাইনের যে কনসেপ্ট দেখো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো একটু মনোযোগ দিবা। আচ্ছা, the sonnet first write in about 1230 to 1240, এই যে 1230 থেকে 1230 মানে 40 এর মধ্যে প্রথম সনেট লেখা হয়েছিল, এইটা একটু কোন টেন্স আছে সবাই একটু কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো, সবাই একটু কমেন্টস করে জানাও এটা কোন টেন্স আছে। সেকেন্ড বাক্য, the sonnet first, ফার্স্ট কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডার, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। ওকে, বলো এটা কোন টেন্সে রয়েছে সবাই? ওকে, দারুণ, সবাই পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছো, পাস্ট টেন্সের কথা বলেছো। এরপরে দেখো সাবজেক্টটা রয়েছে আবারও দা সনেট, সাবজেক্ট রয়েছে কে, দা সনেট,
এবং এই সাবজেক্টটা কি বলো, এক বচন নাকি বহু বচন, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সনেট এইটা তো ভাইয়া সাবজেক্ট তাহলে সিঙ্গুলার, এবং সে কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এইটা জাজমেন্ট করো। সনেট কি নিজে নিজে লিখতে পারে? এই সাবজেক্টকে এই ভার্বের কাছে প্রশ্ন করবা। সাবজেক্ট যদি তোমার ব্র্যাকেটের ভার্বের কাজটি নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তাহলে সনেট নিজে নিজে লিখতে পারে না, দেন এটা অবভিয়াসলি প্যাসিভ। ওকে ফাইন, এইটা হচ্ছে প্যাসিভ রয়েছে, যেহেতু প্যাসিভ তাহলে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনো, পাস্ট টেন্স যেহেতু, তাহলে আবার ওয়াজ অথবা ওয়্যার কে নিব। সনেট সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার ওয়াজ, আর এই যে মূল ভার্বের থার্ড ফর্ম, রাইট এর থার্ড ফর্ম হচ্ছে কি রিটেন। এই উত্তরের মধ্যে কিন্তু একটা গুণগত মারাত্মক ভুল আছে। কি ভুল আছে একটু দেখো। আমি দেখো এখানে একটা কনসেপ্ট লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সাবজেক্টের আগে সবসময় অ্যাডভার্ব বসে, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, মূল ভার্বের আগে এবং মূল ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই, প্রায় 90% শিক্ষার্থীদেরকে আমি এই কনসেপ্টটা সবসময় দেখি যে এইখানে উত্তর লিখে দিবে ওয়াজ রিটেন, এবং এইটা কখনোই মাথায় খেয়াল রাখবে না যে ফার্স্ট ভাইয়া অ্যাডভার্ব। এবং অধিকাংশ শিক্ষার্থী ওই কনসেপ্টে লিখবে, যেহেতু আমরা উত্তর লিখে নিচে একটা দাগ দিয়ে দিই সাধারণত, তার মাথার মধ্যে কাজ করবে যে ফার্স্ট তো প্রশ্নে দেয়াই আছে, আমি আবার কেন লিখব না। শুধু ফার্স্টই না, অন্যান্য সকল অ্যাডভার্ব অফ অর্ডার অথবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অলরেডি, অলওয়েজ, অফেন, জেনারেলি, নরমালি, এরা সাধারণত গ্যাপের আগে তোমাকে পাজল করার জন্য থাকবে। তোমার সব সময় মনোযোগ দিতে হবে যে এইখানে যদি উত্তর লেখো ওয়াজ রিটেন, তার মানে এইটা দিয়ে ভাইয়া এটা বোঝাবে যে এই ফার্স্ট কথাটি ওয়াজের ঠিক আগে, না কোনো অ্যাডভার্বই অক্সিলিয়ারি ভার্বের, সাহায্যকারী ভার্বের আগে বসে না। যেহেতু বসে না, তাই ওই অক্সিলিয়ারি ভার্ব আর মূল ভার্বের মাঝে ওই অ্যাডভার্বটাকে সাপ্লাই করতে হবে। উত্তর লেখার সময় কিন্তু ওয়াজ ফার্স্ট রিটেন নরমালি তোমাকে লিখে ফেলতে হবে, না হলেই কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। এটা বোর্ডের নিয়ম। টিচার্স ট্রেনিং যে বই রয়েছে, যেখানে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়, সেই জায়গাতে কিন্তু বারংবার এই অ্যাডভার্ব সম্পর্কে তোমাকে সতর্ক থাকতে হবে। ওকে ফাইন, তাহলে যারা এইচএসসি 25 এর রয়েছে, বুঝতে পারছো সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষাটাকে খুব ভালোভাবে নিবা। আজকে ক্লাস বা আমি আরো দুই একটা ক্লাস এই টপিকস এর উপরে, টপিকস ওয়াইজ এই যে নিচ্ছি কারেক্ট ফর্ম অফ ভার্বস, তোমরা যদি আমাকে এখন ক্লাসে সাপোর্ট দাও, তাহলে আমি বিশ্বাস করি এবং ফার্মলি ডিটারমাইন দ্যাট, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই টপিকস এর মধ্যে প্রবলেম তোমার আর থাকবে না। তুমি কোশ্চেন সলভ করার জন্য যথেষ্ট, তোমার কিন্তু এই জ্ঞানটা হবে। ওকে ফাইন, তুমি সাবজেক্ট সিঙ্গুলার ওকে ক্লিয়ার হলে খুবই ভালো ব্যাপার। আমরা পরের কনসেপ্টে যাই। এই একই জিনিস কিন্তু বারবার আসবে। আমাকে একটু পড়ে বলো, দ্য সনেট ড্যাশ আ লিটারারি ফর্ম অ্যাপিয়ার ইন ইংল্যান্ড। আমাকে একটু এই ফার্স্ট লাইনটা, এই লাইনটা আমাকে একটু বলো তো এটা কোন টেন্সে আছে, এটা একটু বললে এটা একটু বলে ফেলো দেখি। দ্য সনেট বি আ লিটারারি ফর্ম, সনেট একটা সাহিত্যের মাধ্যম, অ্যাপিয়ার ইন ইংল্যান্ড, এটা ইংল্যান্ডে প্রথম আসে। তাহলে আমাকে একটু বলো তো এইটা আসলে কোন টেন্সে আছে, একটু টেন্সটা একটু বলে দাও। ওকে ফাইন, এইচএসসি 26, 25, 26 যারা আছো সবার জন্য ক্লাসটা খুব ইফেক্টিভ, কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে, আর আলটিমেটলি কোনো প্রবলেম থাকবে না যদি আমাকে একটু রেসপন্স করো। আমি তোমাদের কাছে জানতে চাইছি এইটা আসলে কোন টেন্সে আছে, একটু জানো। পাস্ট বলেছে, আর একটু ভাবো তো, সনেট একটা সাহিত্যের মাধ্যম, সনেট একটা লিটারারি ফর্ম, সনেট একটা কবিতার নাম, এটা কি পাস্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স মিম? সনেট একটা সাহিত্যের মাধ্যম, এটা কি আগে ছিল এখন নেই? এখনো কি তুমি সনেট পড়তেছো না? দারুণ, এইটা প্রেজেন্ট টেন্স। সনেট তো একটা কবিতার মাধ্যম, একটা সাহিত্যের মাধ্যম, এটা একটা কবিতার ধারা, একটা কবিতার ক্লাসিফিকেশন। এটা যতদিন পর্যন্ত থাকবে সাহিত্যের ব্যাপ্তিকাল,
ততদিন পর্যন্তই তো সনেট থাকবে। তো সনেট একটা সাহিত্যের মাধ্যম। প্রেজেন্ট টেন্স, ফাইন। এবার সাবজেক্ট দেখো, আমরা কিন্তু টেন্স পাস্ট ছিল এত সময় পর্যন্ত, এবার কিন্তু ঠিক তার টেন্সের পরিবর্তন হয়েছে। এইচএসসির এই কারেক্ট ফর্ম অফ ভার্বসের মধ্যে এইটাই তোমার সবথেকে বারবার এই টেন্সের যে ডাইভার্সিফিকেশন, এই পরিবর্তনটা তোমাকে সবসময় নজর দিতে হবে। এটা প্রতি লাইনে লাইনে চেঞ্জ হয়ে যেতে পারে। যে প্রথমের দিকে শুরু হয়েছিল 19 এর মধ্যে যে এটা পাস্ট টেন্সে রয়েছে, পুরো গল্পটাই পাস্টের ধারাতে চলে যাবে এমন নয়, এমন নাও হতে পারে। হলে ওকে, মোস্ট ওয়েলকাম। এই জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা জাজ করব যে এইটা আসলে কোন টেন্স, প্রতিটা সেন্টেন্স, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে ফাইন, এই তো উত্তর হচ্ছে। তাহলে সনেট এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে সনেট দেখো, সাবজেক্ট সিঙ্গুলার, এইখানে ভার্বটি হবে সিঙ্গুলার। সনেট ইজ আ লিটারারি ফর্ম। ক্লিয়ার? এটা কিন্তু কমপ্লিমেন্ট, বুঝছো? অবজেক্ট না, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য বুঝে নিবা, এখন পেঁচায় যাবা। আমি তোমাদেরকে এইটা শেখাইতে যাচ্ছি। দেখো, খেয়াল করো। আই স হিম, এইখানে ধরো আমি লিখলাম গো দেয়ার, খুব প্রচলিত বাক্য। এই জিনিসটা একটু শিখে নিবা, এ তোমার পরীক্ষাতে আসবেই। যত গ্যাপ করবা তত বারংবার আসবে। দেখো ক্লিয়ার হয় কিনা। এই আই এটা সাবজেক্ট, স এটা ভার্ব এবং হিম এটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টের পরেও যদি নতুন ভার্বের উত্থান হয়, আবার যদি ভার্ব দেয়া থাকে, তখন ওইটা নন ফাইনাইট ভার্বের দিকে চলে যায়, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপেলের দিকে চলে যায়। বুঝতে পেরেছো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই কোরামটা পূর্ণ হওয়ার পরেও যদি নতুন ভার্বের উত্থান হয়, তাহলেই নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট আসবে। আমার কথা কি বুঝেছো? তুমি সাবজেক্ট পেয়েছো, তুমি ভার্ব পেয়েছো, তুমি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট পেয়ে গেছো। অর্থাৎ এই সেন্টেন্সের এই কোরামটা পূর্ণ হওয়ার পরেও আবার যদি নতুন ভার্বের উত্থান হয়, তাহলে সেটি কিন্তু নন ফাইনিটের দিকে চলে যাবে, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপেলের দিকে চলে যাবে। আমি একটু আগেই লিখেছিলাম এখানে, দেখো তো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এর ঠিক পরের জায়গাটা কার? অ্যাডভার্বের। আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখনই সে পার্টিসিপল হয়ে যায়। বুঝতে পেরেছো? আবার দেখো, এই যে আই স হিম, এইখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, গোয়িং। আমার কথা কি বুঝেছো? দ্য সনেট এটা সাবজেক্ট, উত্তর করেছিল অনেকেই। ইজ হচ্ছে ভার্ব, সনেট ইজ আ লিটারারি ফর্ম। একটা বাক্য পূরণ হওয়ার পরেও নতুন একটি ভার্বের উদ্ভব হয়েছে, অ্যাপিয়ার। ওই ভার্বটিকে আমরা পার্টিসিপেলে কনভার্ট করব। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে, দেখো, অ্যাপিয়ারিং। বুঝেছো কিনা বলো? আচ্ছা, ওমর ফারুক বলেছে অ্যাপিয়ার্ড, কারণ সে একদম যে ভুল বলেছে এটা না। ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম এরা দুটোই পার্টিসিপল। তুমি আইএনজি যুক্ত ফর্ম নিয়ে কথা, ভার্বের আইএনজি বসাবা নাকি ভার্বের থার্ড ফর্ম বসাবা, এইটা ডিপেন্ড করবে যাকে নিয়ে আলোচনা করতেছো। কাকে নিয়ে আলোচনা করতেছো? সনেট। ওই বাক্যে সে কি অ্যাক্টিভ সেন্সে আছে নাকি প্যাসিভ সেন্সে আছে। এইটা আমরা দেখো, আমরা কিন্তু বলি নাই যে এরকম, দেখো, সনেট একটা সাহিত্যের মাধ্যম, স্বাভাবিকভাবে বক্তা তার একটা অ্যাসারশন, বিবৃতি দিয়ে গেছে। আমার কথা বুঝছো? ওই যে ছোটকালে জ্যামিতি পড়তা না, জ্যামিতির উপরে কি লেখা থাকতো? উপাত্ত লেখা থাকতো। কেউ কেউ বহু নির্বাচনী বলতো, কেউ কেউ সাধারণ নির্বাচনী বলতো। ধরো আমি বললাম যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ। এ কিন্তু কোনোদিন কোনো প্রশ্নে কি লেখা থাকতো যে নিচের জ্যামিতিটি প্রমাণ করো? এইসব কোনো প্রশ্নে থাকতো না, থাকতো না। লেখক তার সাধারণ একটা বিবৃতি দিয়ে গেছে যে সনেট একটা সাহিত্যের মাধ্যম, যার উদ্ভব ইংল্যান্ডে।
একেবারে লেখকের কোনো মোটিভ নেই, এখানে কোনো উদ্দেশ্যই বোঝায়নি, অর্থাৎ সাবজেক্টটা সক্রিয় ভূমিকা পালন করে গেছে, এই জন্য আমরা ভার্বের আইএনজি যোগে প্রেজেন্ট পার্টিসিপল করলাম, অ্যাপিয়ারিং। সবাই কি বুঝেছো বিষয়টা? বুঝেছো কিনা আমাকে একটু বলো। সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো, কারণ প্রশ্ন কিন্তু একটু কঠিন দিকে, আমি কিন্তু সরাসরি প্রশ্নে ধরেছি, তোমাদের একটা জাজমেন্টে তোমরা আজকে আমি তিনটা ক্লাসের মধ্যে এই টপিকসটা যেন শেষ হয়, এবং আশা করি যে টেস্ট পরীক্ষাতে যেন পুরো মার্কসটা পাও, এবং এটা এমন একটা টপিক যা তোমার পরের ধাপ যেটা অ্যাডমিশন টেস্টের জন্য ভীষণভাবে উপকৃত হবা। ওকে, ক্লিয়ার? যেহেতু সবাই একটু জানাও তো, যারা ক্লাসে আছো একটু জানিয়ে ফেলো তো দেখি কি অবস্থা। সবাই একটু জানিয়ে ফেলো দেখি, ক্লাসের কনসেপ্ট গুলো একটু জানাও দেখি কি অবস্থা তোমাদের। ওকে ফাইন, বুঝি নাই। আচ্ছা সবাই, আমি বেশ কয়েকবার বলার পরে একটু চিন্তা করবা, কনসেপ্ট গুলো একটু দেখবা যে কি হচ্ছে। আর সবাই যারা ক্লাসে আছো সবাই সবাই হচ্ছে একটু শেয়ার করে দাও ব্যাপারটা। আচ্ছা, তোমার যে কনসেপ্টটা একটু দেখলাম, দেখো এই জায়গাতে আমরা আসব, এই পুরো জায়গাটা থেকে আমাদের যে আমরা বলেছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরেও যদি নতুন ভার্ব আবার ব্র্যাকেটের মধ্যে থাকে, তখন ওই ভার্বটাকে তুমি নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভে কনভার্ট করে দেবা, পার্টিসিপল করে ফেলবা। সো পার্টিসিপল দেখতে কেমন বলো? ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। তুমি ভার্বের আইএনজি বসাবা নাকি ভার্বের থার্ড ফর্ম বসাবা, এইটা ডিপেন্ড করবে যে তুমি হচ্ছে আলটিমেটলি যাকে নিয়ে আলোচনা করতেছো, যে নাউনকে কেন্দ্র করে ওই বাক্যটির গড়ে ওঠা, ওই বাক্যটির পথ চলা, সে কি অ্যাক্টিভ সেন্সে আছে নাকি প্যাসিভ সেন্সে আছে। এইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভার্বের আইএনজি, যদি প্যাসিভ থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। একটু দেখো তো এই পরের বাক্যটা একটু, যার এই জায়গাতে প্রবলেম আছে, আমি আবার ফিরবো, আবার কিন্তু এই কনসেপ্টে আসবে। পরের বাক্যটা একটু দেখো, পরের বাক্যটা আমাকে একটু বলো তো কোন টেন্সে আছে। দ্য সনেট, এটা সাবজেক্ট, এই দেখো কমার মধ্যে আলাদা একটা পরিচয় আছে, এ তোমার পড়ার কোনো দরকার নেই, কোনো ধরনের দরকার নেই এই কনসেপ্ট পড়ার তোমার। এটা তোমাকে পাজল করার জন্য, অ্যাপোজিটিভের জায়গা, অ্যাপোজিশনের জায়গা, রিলেটিভ ক্লজের জায়গা, এগুলো সাবজেক্টের পরে এভাবে কমা দিয়ে তোমার থাকবে। এটা তোমার জন্য যে তুমি যদি ওইটাকে খুব বেশি জোর দিয়ে ফেলো তাহলে এই প্রশ্ন থেকে দূরে সরে যেতে পারো, উত্তর থেকে বহু দূরে চলে যেতে পারো। বলো তো এটা কোন টেন্সে আছে? সনেট মানে একটা শর্ট পয়েম, 14 লাইনের কবিতা, এটা কোন টেন্সে আছে একটু বলো তো সবাই। সনেট মানে একটা ছোট কবিতা, এটা কোন টেন্সে আছে এটা একটু বলো তো সবাই, একটু বলো। সনেট মানে একটা ছোট কবিতা, কিচ্ছু বলে নাই, এটা কোন টেন্সে রয়েছে? দারুণ, অসাধারণ, বলো সবাই, বলতে থাকো। হ্যাঁ এই তো হচ্ছে, সনেট মানে একটা ছোট কবিতা। তোমার প্রথম কাজ হবে টেন্সটা ধরা, অসাধারণ। সনেট মানে একটা ছোট কবিতা, তাহলে কোন টেন্সে পেলাম আমরা? সুন্দর, প্রেজেন্ট টেন্স, এই তো উত্তর হচ্ছে প্রেজেন্ট টেন্স। সনেট মানে একটা ছোট কবিতা, এটা একটা টেন্স পেয়ে গেলাম, প্রেজেন্ট। এটা কোন প্রেজেন্ট, কোন কি, এত কিছু না, কিচ্ছু না, এত রুলস রেগুলেশন না ইংরেজিতে, খুব স্বাভাবিক পন্থাতে যাবা। প্রেজেন্ট টেন্স, সুন্দর। এবার সাবজেক্ট হচ্ছে সনেট, দেখো সাবজেক্ট সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও হবে সিঙ্গুলার, ভার্বের সাথে সরি এর যোগ করে দাও, তাহলে উত্তরটা কি হবে বলো। সুন্দর, এই তো উত্তর হচ্ছে। তাহলে সাবজেক্ট দেখো সিঙ্গুলার আছে, ভার্বও সিঙ্গুলার হবে, ভার্বের সাথে সরি এর যোগ করে দিলেই সেটা সিঙ্গুলার হয়ে যাবে, বলে ফেলো তাহলে কি উত্তর হবে। এই তো অসাধারণ, কমেন্টস করে ফেলো, সুন্দর। মেন্স, সনেট মেন্স আ শর্ট পয়েম, সনেট মানে একটা ছোট কবিতা, খুব দারুণ। সনেট মিন্স আ শর্ট পয়েম, দেখেছো খুব কনসেপ্টটা কিন্তু খুবই সরল কনসেপ্ট। সাবজেক্ট দেখে আমরা ভার্বটাকে নির্ণয় করে ফেললাম, দুর্দান্ত, সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করে ফেললাম, সনেট মানে একটা ছোট কবিতা, চমৎকার।
সবার কারেক্ট উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমরা যে কথাটি নিয়ে আমরা বলবো সেইটা আমাদেরকে কিন্তু একটু চিন্তা করতে হবে, খুব মনোযোগ দিবা। এই কনসেপ্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, আমাদের সব সময় পরীক্ষাতে আসে। আমি একটা সেন্টেন্স লিখি, দেখো। দ্য ম্যান, আমাদের ধরো প্রশ্ন আসলে এরকম, স্ট্যান্ড in front of the gate is a banker, is a banker, খেয়াল করো, is a banker, স্পষ্ট সবাই? আমাকে, আমরা যে ভুলটা করি সব সময়, সাবজেক্টের পরে ভার বসাই। হ্যাঁ, সাবজেক্টের পরে তো ভার বসবেই, সাবজেক্টের পরে ভার বসিয়ে থাকি। অবভিয়াসলি সাবজেক্টের পরে ভার বসবে, কিন্তু তুমি সাবজেক্টের পরে ভার, এখন থেকে একটা ধাপ কিন্তু বাড়লো, আলোচনার একটা কনসেপ্ট বাড়াইলাম আমরা। সাবজেক্টের পরে ভার বসাবো, তখনই বসাবো যদি এই সাবজেক্টের এই ব্র্যাকেটের ভার্বটি ছাড়া আর কোনো ভার্ব না থাকে। তখন আমাকে কেউ একজন বলো তো এই বাক্যটা পড়ে, দ্য ম্যান সাবজেক্ট স্ট্যান্ড ভার্ব, এই ভার্ব তো তোমার প্রশ্নে সব সময় ব্র্যাকেটের মধ্যে দেয়াই থাকবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আমাকে একটু বলো যে এই স্ট্যান্ড ছাড়া এই বাক্যের মধ্যে কি আর কোনো ভার্ব আছে কিনা বলো তো। হ্যাঁ, ওকে, আমি উত্তরের থেকে আমাকে এটা বলবা, এটা খুব জরুরি, এটা খুব জরুরি, এই কনসেপ্টটা বারবার ফেস করতে হবে। আমাকে বলো এটা সাবজেক্ট, এটা ভার্ব, স্ট্যান্ড, এই স্ট্যান্ড ভার্ব ছাড়া এই সাবজেক্টের আর কোনো ভার্ব চোখে পড়ে কিনা। ইজ, ওকে ফাইন। আরেকটি ভার্ব রয়েছে দিগন্ত দেব, অসাধারণ। আরেকটি ভার্ব রয়েছে সিফাত আছে, সেটা কে সেটা বলে দাও। ইজ, অসাধারণ, এইটা ভার্ব। এখন আমি আর এই সাবজেক্টের পরে ভার্ব বসাবো না, আর না। এবার বলো, সেন্টেন্সের দুইটা পার্ট বাংলাতে পড়েছো না, উদ্দেশ্য আর বিধেয়। এই অংশটাকে আমরা বলবো কি, সাবজেক্ট, আর এই ভার্ব থেকে বাকি অংশটাকে বলবো আমরা প্রেডিকেট। মনে থাকে যেন, উদ্দেশ্য আর বিধেয়, এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যবর্তী জায়গাটা অ্যাডজেক্টিভের জায়গা, পার্টিসিপলের জায়গা। এই অ্যাডজেক্টিভ দেখতে দুই ধরনের, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ ওই নাউন, আমরা একটু আগেই দেখেছি, একটু আগে বলেছিল যে একটা ছেলে বুঝে নাই, আবার সেই কনসেপ্টে চলে আসলো। যে নাউনকে ঘিরে ওই অ্যাডজেক্টিভের বেড়ে ওঠা হবে, ওই নাউনটাকে প্রশ্ন করব, ম্যান কি দাঁড়িয়ে থাকতে পারে কি পারে না? আমি দাঁড়িয়ে আছি, আমি অ্যাক্টিভ, আমি সক্রিয়, আমি কাজ করতে পারি। এই বাক্যে আমি দাঁড়িয়ে আছি, তার মানে অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি ফর্ম, আর প্যাসিভ হলে ভার্বে যদি না করতে পারতো ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো এখানে কি হচ্ছে, স্ট্যান্ডিং। বুঝতে পেরেছো পুরো কনসেপ্টটা? ওকে ফাইন, স্ট্যান্ডিং হবে ভার্বে। আবার দেখো তো, আবার পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার হয় কিন্তু। আবার দেখো, the books write by great thinkers contain novel idea। তোমাদের যে ভাবনাটা সব থেকে বেশি ভুলটা হয়, সাবজেক্টের পরে একটা ভার বসানোর ট্রাই করো। অবভিয়াসলি সাবজেক্টের পরে ভার বসবে। আমাকে আবার একটু বলো তো, এই বুকসের অর্থাৎ এই সাবজেক্টের রাইট ছাড়া আর কোনো ভার্ব আছে কিনা বাক্যে, থাকলে সেটা নাম বলো। দেব বলে ফেলো দ্রুত। সাবজেক্ট বুকস, ভার্ব রাইট। আমার প্রশ্ন হচ্ছে রাইট ছাড়া এই সাবজেক্টের আর কোনো ভার্ব আছে কিনা। ক্লিয়ার হলে বলে ফেলো, জানিয়ে ফেলো। রাইট ছাড়া এই সাবজেক্টের আর কোনো ভার্ব আছে কিনা।
রাইট ছাড়া তুমি এটা ওটা নিয়ে কি হবে উত্তর আমি জানতে, আমি চাচ্ছি এটা তো অবভিয়াসলি ভার্ব আছে এবং এইটা খুঁজতে তোমার কোনো যন্ত্রণাই পেতে হবে না, কারণ তোমার সব প্রশ্নের মধ্যেই দেয়া থাকবে, তোমার প্রশ্নে তো ব্র্যাকেটে একটা ভার্ব দেয়াই থাকবে। ওই ভার্বটি ছাড়া এই বাক্যের মধ্যে আর কোনো ভার্ব আছে কিনা সেইটা জানতে চাচ্ছি। দারুণ, কন্টেইন, অসাধারণ। এইটা সাবজেক্ট প্লুরাল, এই কন্টেইন হচ্ছে ভার্ব, দেখো প্লুরাল। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো কি বলো, সাবজেক্ট। আর এই কন্টেইন, এই ভার্বটাকে, এই যে ভার্ব এখান থেকে শুরু হবে প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয়। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যবর্তী জায়গাটা কার, অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ দেখতে দুই ধরনের, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। লোকটি দাঁড়িয়ে থাকতে পারে, অ্যাক্টিভ, তাই ভার্বের আইএনজি। বই নিজে নিজে লিখতে পারে না, প্যাসিভ, তাহলে ভার্বের থার্ড। রিটেন, নট ওয়্যার রিটেন না। ক্লিয়ার? কনসেপ্টটি ক্লিয়ার কিনা জানিয়ে ফেলো, কনসেপ্টটি ক্লিয়ার কিনা। সাবজেক্টের পরে ভার বসায় দিও না, লাভ দিয়ে সাবজেক্টের পরে সবসময় এটা করো না। এই কনসেপ্টটা তোমাদের ভীষণ রকম কিন্তু বাধাগ্রস্ত করে। আমি দেখি অ্যাডমিশনেও এই ধরনের কনসেপ্টে ভুল করে, এবং এইচএসসি তে আমাদের রেগুলার যে জায়গাটা একেবারেই আমরা হচ্ছে সব মিলায় প্রচুর পরিমাণে ভুল করে ফেলি। ওকে, ক্লিয়ার কিনা? ফাইন। এই জায়গাটা যেন ক্লিয়ার হয়, এই পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, এটা হচ্ছে যেন সচেষ্ট থাকবা এই পুরো ব্যাপারটা নিয়ে। ওকে ফাইন ফাইন। সাবজেক্টের পরে ভার বসাবে এটাই স্বাভাবিক, কিন্তু দয়া করে একবার চেক করে নাও ওই সাবজেক্টের আর কোনো ব্র্যাকেটের ভার তো তোমার সামনে জল করবে, তুমি তো এটা দেখতেই পারবা, এটা নিয়ে তো কোনো সমস্যা না। তুমি দেখবা ওই ব্র্যাকেটের ভারটি ছাড়াও আর কোনো ভার্ব আছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, জাকারিয়া হুসাইন, সুন্দর। বারবার আমাকে এই কনসেপ্টটা একটু জানাবা, এই কনসেপ্টটা একটু জানাবা। এবং আমি বন্দিপার সাথে আজকে থেকে শুরু করলাম, ওকে সবাই সবার কাছে প্রত্যাশা থাকবে ক্লাস উপভোগ করবে, এবং সব সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। পুরো ইনশাআল্লাহ একটা ভালো জার্নি হতে যাবে তোমাদের সাথে, এবং তোমাদের আটমোস্ট গুড ফেইথ, এটা আমার জন্য খুবই প্রেরণাদায়ক হবে। সবসময় আমি চেষ্টা করি, আমি একটু সবসময় পড়ানোর দিকে বা এই দিকটাতে আমি একটু বেশি ফোকাস করে থাকি। আমার কাছে স্টুডেন্টকে বোঝাইতে না পারলে আমার খুবই খারাপ লাগে, যখন অফলাইনে পড়াই, যখন বুঝতে পারি যে এদের দেখে আমি আসলে চোখ দেখে বুঝতে পারতেছি, বুঝতেছে না, তখন খুব ভেঙে যায় ব্যাপারটা। এখানে এই ভিজুয়াল কনসেপ্টের মধ্যে এটা সুযোগ নেই, জন্য খুব রেসপন্সটা একটু বাড়াবা যারা এই ক্লাসে আছো। ওকে ফাইন, ওমর ফারুক ক্লিয়ার হয়েছে, অসাধারণ। এই কনসেপ্টটা একটু ভালোভাবে দেখবে, এটা সব সময় তোমাকে বেশ কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এর পরেও যদি দেখো, এর পরেও যদি আবার গ্যাপ ট্যাপ থাকে, আবার ভার্ব দেয়, আবার যদি এখানে আবার গ্যাপ থাকতো, আবার ভার্ব দিয়ে দিত, তখনও কিন্তু ওই পার্টিসিপেলের ধারাতেই যাব, ভার্বের আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? সম্ভাবনা আছে। আজকে আমি সব ফিক্সড করলাম আসলে, এই ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আমার মিম। ওকে ফাইন, নিব আমি, চেষ্টা করব। এবং আমি একটু নিজেও বদলে ভেঙে চুরে আসলে একটা নতুন প্ল্যাটফর্মে আসলাম, বেশ জার্নিটা ভালো করতে চাই, এবং স্টুডেন্টের কাছেও চাওয়া থাকবে অবশ্যই যেন আমাকে আসলে গ্রহণ, তোমাদের মধ্যে গ্রহণযোগ্যতাটা খুব জরুরি তো, তাই না? আমি আমি দেখা যাচ্ছে যে, হ্যাঁ, তবে পুরো পুরো ক্লাস কন্টেন্ট একদম ঢেলে সাজাবো, আলোচনা আরো ভালো হবে। তোমরা কতটা রেসপন্স করতেছো সেই বিষয়গুলো আরো না হওয়ার কোনো কারণ নাই। এবং চাই যে অন্যান্য সাবজেক্ট গুলো তো আছে, সেই প্রেশারটা, ইংরেজির প্রেশারটা আমার উপরে ছেড়ে দাও এইটা। এবং রিটেন ইংরেজি নিয়েও একটা দারুণ কাজ করব এবার থেকে। এটা এটা হচ্ছে তুমি কলেজগুলোর কোশ্চেন একটু বেশি বেশি সলভ করো, বোর্ড কোশ্চেন এবং কলেজগুলোর কোশ্চেন। আজকে যে কনসেপ্টগুলো পড়ানো হবে, যে একটু আগেই প্রশ্ন করলে হাফ ইয়ারলি নিয়ে, আজকে যেভাবে পড়ানো হবে ঠিক প্রশ্নটা হাতে নিয়ে এই কথাবার্তা, দেখবা যে 65% কোশ্চেন কমন পাচ্ছ, টপিক কনসেপ্ট কমন পাচ্ছ,
আগামী ক্লাসের মধ্যে 100% কনসেপ্ট কমন থাকবে তোমার। শুধু বলবা যে বুঝেছি কিনা, কি আলোচনা করব সেটা। এইবার আমাকে বলো তো, এইবার যেখানে আমরা ছিলাম এইখানে দ্য ইটালিয়ান সনেট, এইটা সাবজেক্ট। এই যে কমা, এই সব অংশের মধ্যে তো মাথা ব্যথানো যাবে না। এবার বলো এই ইউজ ছাড়া, এটা তো ভার্ব আছে, এই ইটালিয়ান সনেটের ইউজ ছাড়া আর কি কোনো ভার্ব চোখে পড়তেছে কিনা দেখো তো। আমি অবশ্যই একটু বোল্ড করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য। ইতালিয়ান সনেট বাক্যের সাবজেক্ট, ইউজ একটা ব্র্যাকেটে ভার্ব আছে, এটা ছাড়া আর কে ভার্ব আছে দেখি কেমন ক্লিয়ার হয়েছে। অসাধারণ, ওয়াজ, দারুণ দারুণ, সুন্দর, এই তো। তাহলে এইটা সাবজেক্ট, দেখো কি করতেছি, এইটা সাবজেক্ট, এই যে ভার্ব, এখান থেকে তো তুমি ডিভাইড করে ফেললা। তাহলে এর মধ্যবর্তী জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। এই অ্যাডজেক্টিভ দেখতে কেমন? ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। এইবার তুমি বের করবা এই নাউনটা যদি অ্যাক্টিভ থাকে তাইলে ভার্বের আইএনজি বসাবা, আর যদি প্যাসিভ থাকে মানে সক্রিয়, বা দেখবে এটা জাজ করো তুমি। সুন্দর, এইটা জাজ করে ফেলো এবার, এটা তোমার কাজ। তুমি সাবজেক্ট এখানে ভার্ব পেলে তাহলে মধ্যবর্তী জায়গাটা নিশ্চিত অ্যাডজেক্টিভের, পার্টিসিপেলের জায়গা, ভার্বের আইএনজি এবং ভার্বের থার্ড। দারুণ, অসাধারণ রিয়াদ, সাবাস। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এই ইতালিয়ান সনেটের উদ্ভব। দেখো এই তো ইউজড, উদ্ভব। আমরা এবার কি পাচ্ছ দেখো, সাবজেক্ট ভার্ব পার্টিসিপেল পেয়ে গেছো। কিন্তু আমি সেই কনসেপ্টটাই বললাম, আবার যদি ভার্বের উদ্ভব হয়, আবার হয়েছে ওই বাক্যের মধ্যে, তাহলেও তাকে ওই পার্টিসিপেল করে দাও। এটাকে তুমি পার্টিসিপেল করেছো, থার্ড ফর্ম প্যাসিভ ধরেছো, ঠিক একই ভাবে ফাউন্ড। বুঝেছো কিনা? সুন্দর, এই তো অসাধারণ সজীব, দারুণ। বুঝতে পেরেছো? এই জিনিসটা কিন্তু বারবার আসবে, বারবার আসবে। তাহলে এই যে দুটো উদাহরণ লিখলাম, এই দুটো উদাহরণই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো এটা কোথা থেকে আসছে? আমার তো এইচএসসি তে এটা অসংখ্যবার ব্যবহার হয়, এমন প্রশ্ন নাই যে তুমি ফেস করবা না। ঠিক আছে, এটা যদি আমি খুব বেশি ভুল না বলে থাকলে, যত টেস্ট পেপার অ্যানালাইসিস করো বারবার এই জিনিসটা পারবা। সাবজেক্টের পরে ভার্ব বসেছে, বসবে স্বাভাবিক। তুমি একবার জাজ করে নিবা ওই সাবজেক্টের আর কোনো ভার্ব আছে কিনা। সুন্দর, অসাধারণ অসাধারণ। বারবার কিন্তু এই কাজটা করবা। হ্যাঁ, সাবজেক্টের পরে এটা কিন্তু না ছেড়ে যাবা না, এটা 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 ছেড়ে যেও না। মানে এটা তুমি না থাকলে নাই, ওকে ভালো, তুমি করলা না, সাবজেক্টের পরে ভার বসাই দিলা টেন্স অনুযায়ী। কিন্তু সম্ভাবনা আছে, আমাদের কোশ্চেনের, আমাদের সিলেবাস ড্র করা হয়েছে এইভাবে। সুন্দর সুন্দর, পরের কনসেপ্টে চলে যাও। এবার বলো এইটা আমরা পাচ্ছি কোন টেন্সে রয়েছে বলো। দ্য পেত্রাকিয়ান সনেট, এটা বাক্যের সাবজেক্ট, ক্যারেক্টারিস্টিক্যালি এটা অ্যাডভার্ব, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। ট্রিট ইটস থিম ইন টু পার্টস। পেত্রাকীয় সনেটের দুইটা পার্ট। এই সনেট যদি ভালো করে বুঝো, সনেট 14 লাইনের থাকে, এর প্রথমে 8 লাইন থাকে, পরে 6 লাইন। প্রথম 8 লাইনকে কি বলা হয়? অক্টেভ। আর শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। কোন টেন্সে আছে বলো, টেন্সটা বলো। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, এবং দ্বিতীয় শেষ ধাপের 6 লাইনকে বলা হয় সেস্টেট। এটা তো এখনো বিদ্যমান, তাই না? সনেট মানে পেত্রাকীয় সনেট হলে তো এমনই হয়। তাহলে কোন টেন্স আছে বলো, টেন্সটা বলে ফেলো। তাহলে কোন টেন্স আছে? বলতেছে পেত্রাকীয় সনেট এর থিমটা দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে অক্টেভ, আরেকটি হচ্ছে সেস্টেট। কোন টেন্স? এই তো অসাধারণ, প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স, এটা তো সব সময় সনেটের, তাহলে প্রেজেন্ট টেন্স।
সাবজেক্ট সিঙ্গুলার পেলাম, ভার্বটি, কারণ দেখো ট্রিট ছাড়া আর কোনো ভার্ব ছিল না, তখন কিন্তু আমি ভার্ব বসাচ্ছি। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার, তাহলে ট্রেডস টেন্স কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পেয়ে গিয়েছি। এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে ছিল, দেখেছো বারবার কিন্তু টেন্সের সুইচ হয়ে যাচ্ছে, কখনো পাস্ট হচ্ছে কখনো প্রেজেন্ট হচ্ছে। সুন্দর, সাবজেক্ট তখন সিঙ্গুলার হলো, ভার্বটি হয়েছে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সনেট, ভার্ব পেয়ে গেলাম আমরা সিঙ্গুলার। ওকে ফাইন ফাইন। এবার বলো তো তারপরের বাক্যের, দেখো আস্ক এইটা একটা ভার্ব, অর মনোযোগ দিও, অর এটা কনজাংশন, বাক্য আলাদা পার্ট হয়েছে, তার মানে আমরা ওই ভার্বটাকে এটাকে ধরতে পারি না, আমার বাক্যের আলাদা পার্ট হয়েছে। এই পুরো অংশটা সাবজেক্টের জায়গা, মনে রাখবা প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, সবাই খাতায় লিখে নাও, সাধারণত প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, সাধারণত হয় না, বিভক্তি থেকে বাদ চলে যায়, কয়েকটা জায়গাতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দ্য ফার্স্ট 8 লাইনস এটা সাবজেক্ট, আস্ক আ কোশ্চেন, অর্থাৎ আবার দেখো এইটা ধরো একটা সনেট, এই সনেটের 8 লাইন, প্রথম 8 লাইন যেটাকে আমরা অক্টেভ বলি, আর পরের 6 লাইন যেটাকে আমরা সেস্টেট বলি। এই 8 লাইনের প্রথম যে লাইনটা থাকে সেখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এটা কোন টেন্স এবার বলো? এটা কোন টেন্স আছে বলো? সনেটের প্রথম 8 লাইন শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, একটা অ্যাসারশন দিয়েও শুরু হতে পারে। সনেটের প্রথম, সবাই একটু জানাও দেখি, সনেটের প্রথম 8 লাইন এটা কোন টেন্সে আছে একটু বলতে পারবা? দ্য ফার্স্ট 8 লাইন, তুমি তো জানোই সনেটের 14টা লাইন অক্টেভ আর সেস্টেট। অক্টেভের শুরুতে যে লাইনটা লেখা হয় সেখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সাধারণত একটা অ্যাসারশন জিজ্ঞাসা করা হয়। এটা প্রেজেন্ট টেন্স, অসাধারণ, এটা প্রেজেন্ট টেন্স, লাভলি, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তোমরা জন কিটসের নাম শুনেছো, বিখ্যাত পেত্রাকিয়ান সনেট লেখার জন্য বিখ্যাত, মাত্র মনে হয় 26 বছর আর 21 বছর সামনে, আমি মরে মানে একদমই মনে নাই, ভুলে গেছি, মাত্র 26 বছর বয়সেই মনে হয় মারা গিয়েছিল, সনেট অর্থাৎ জন কিটস। জন কিটস, এই জন কিটসের একটা বিখ্যাত কবিতা ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এবং জানো মজার ব্যাপারটা কি, ঘাসফড়িং এবং ঝিঝি পোকা, এই কবিতা নিয়ে, এই বিষয়বস্তু নিয়ে তার বন্ধু লেহান্টের সাথে তার এক ধরনের তর্ক চলতেছিল, এবং দুজনই কবিতা লিখে ফেলে, খুব দুর্দান্ত দুজনই কবিতা লিখে ফেলে, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাসফড়িং এবং ঝিঝি পোকা। এবং এই কবিতার প্রথম 8 লাইনে বলা হয়, একটা লাইন দিয়ে শুরু হয়, পৃথিবীর গান কি থেমে যাবে? The poetry of earth is never end, the poetry of earth is never dead, পৃথিবীর গান কখনোই থেমে যাবে না। ব্যাপারটা কি হচ্ছে ভালো করে বুঝো, কিন্তু আমাদের বলেছে the first 8 lines সনেটের ওই যে অক্টেভের প্রথম 8 লাইনের প্রথম লাইনে তোমার কাছে এক ধরনের প্রশ্ন, একটা টেনশন থাকে। যেমন অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট কবিতাটা পড়ে দেখতে পারো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনোই থেমে যাবে না, এমন একটা লাইন দিয়ে শুরু করে, কবির মধ্যে এক ধরনের টেনশন কাজ করে। মানে গ্রাসহপার কি, ঘাস পড়ে, উনি সকালবেলায় উঠে দেখে যখন প্রকৃতিতে পাখিরা গান গাচ্ছে, এবং যখন গ্রীষ্মের তীব্র দুপুরের কথা বলেছে, একদম একেবারেই মধ্য দুপুরে, তখন পাখিরা ক্লান্ত হয়ে আর গান গাওয়া বন্ধ করে দিয়েছে, কবির মধ্যে একটা শঙ্কা জাগে, তখন উনি বলে তাহলে পৃথিবীর গান কি থেমে যাবে? এই এটা বলতে বলতে এই কিছু সময় পরেই ঘাসফড়িং এসে আবার গাইতে থাকে, এবং সন্ধ্যার আগে ঘাসফড়িং যখন ঘাসের মধ্যে লুকিয়ে যায়, তখন কবি আবার শঙ্কা প্রকাশ করে সেস্টেটের প্রথম লাইনে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড,
পৃথিবীর গান কখনোই শেষ হবে না। এক ধরনের শঙ্কা জাগে তার মধ্যে, পৃথিবীর গান কি থেমে যাবে? পাখিরা গান গাওয়া থামিয়ে দিল, ঘাস ফড়িং গান দেওয়া থামিয়ে দিল, এখন রাত হয়ে গেছে, তাহলে পৃথিবীর গান কি থেমে যাবে? এই তখনই ঝিঝি পোকায় গাইতে থাকে, তাহলে পৃথিবীর গান কখনোই থেমে যাবে না। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এটা দিয়ে কি বোঝাইছে বলো? আমি এখন মরে গেলে কি এই জায়গা কি, এটা কি, এই যে বন্দি পাঠশালার কার্যক্রম কি বন্ধ হয়ে যাবে? না, আবার বিকল্প কেউ আসবে, আবার মঞ্চ। দেখো না তুমি, মঞ্চে যখন গাইতে গাইতে কি হয় বলো, শিল্পী একজন শেষ করলে আর একজন চলে আসে, নাহলে মঞ্চ ফাঁকা থাকলে তো দর্শক চিল্লাবে, জুতা স্যান্ডেল মারবে মঞ্চের উপরে, তাই না? পৃথিবীর গান কখনোই থেমে যাবে না। অর্থাৎ আমি এইটা বোঝাইতে চাচ্ছি, এইটা বোঝাতে চাচ্ছি যে সনেটের এই শুরুটা হয়, সনেটের শুরুটা হয় একটা একটা টেনশন দিয়ে, এক ধরনের বিবৃতি দিয়ে, এক ধরনের প্রশ্ন দিয়ে। ওকে, এটা দিয়ে শুরু হয়, আমি একটু বুঝাইলাম, তোমরা বাংলাতে পড়ে থাকবা। এবার আসো দ্য ফার্স্ট 8 লাইনস, এটা যেহেতু টেন্স কিন্তু প্রেজেন্ট পেয়েছো, টেন্স পেয়েছো প্রেজেন্ট, অসাধারণ, এবং অনেক উত্তর দিচ্ছ প্রেজেন্ট টেন্স। এবার দ্য ফার্স্ট 8 লাইনস, এই সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্বও হবে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে আর কখনোই এস অর ইয়ের যোগ হবে না। এবার আসো, এই যে অর পাচ্ছ, অরকে আমরা বলি কনজাংশন। এই কনজাংশনের আগে যা থাকবে পরে তাই হবে, পরে যা থাকবে আগে তাই হবে। দিস ইজ কল্ড প্যারালেল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল, সমান করে ফেলা হবে। আর জাস্ট করে নিবা যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো এই 8 লাইনের প্রথম 8 লাইন আমাদের কাছে জানতে চাই, তাহলে ওই 8 লাইন কি জানতে চাইতে পারে কি পারে না? অবশ্যই পারে, আমাদের কাছে জানতে চাই, বারংবার কবিতার মধ্যে দিয়ে জানতে চাই, তাহলে সে কিন্তু জানতে পারে এবং অ্যাক্টিভ আস। দেখো অরের আগে ভার্ব প্লুরাল হলো মানে অরের পরেও হবে ভার্বটি প্লুরাল, অর্থাৎ এক্সপ্রেসই থাকবে। বুঝতে পেরেছো? এটাই কপোতাক্ষ নদ, একটা সনেট, পেত্রাকীয় সনেট, এটাও পেত্রাকীয় সনেট অবশ্যই। তবে তোমার বুঝতে পারছো, প্যারালেল, হাবিব, ওকে ফাইন, প্যারালেল স্ট্রাকচার, বানান ভুল লিখেছো, প্যারালেল স্ট্রাকচার, সুন্দর, এক্সপ্রেসই থাকবে, চমৎকার। তাহলে এই পুরো কনসেপ্টটা কিন্তু এরকমই হবে, এক্সপ্রেসই থাকবে, এক্সপ্রেস, এক্সপ্রেসই থাকবে, সুন্দর সুন্দর। ওকে, বুঝতে পেরেছো এখন পর্যন্ত? একটু কমেন্টস করে জানাও। ওয়ালাইকুম আসসালাম, জানিয়ে ফেলো সবাই একটু। বুঝেছো কিনা সবাই একটু জানাও। ওকে ফাইন। আচ্ছা, পরের কনসেপ্টে চলে আসো, দেখি পরের যে কনসেপ্টটা পাচ্ছ। দেখো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, সনেটস, এই সনেট ইন্ট্রোডিউস বিফোর মাইকেল মধুসূদন দত্ত রাইট দেন। অর্থাৎ আমাদের দেশে, একটু আগেই একটা ছেলে কপোতাক্ষ নদের কথা বলতেছিলাম, তাহলে মাইকেল মধুসূদনের আগে আমাদের দেশে কেউই আসলে সনেট লেখে নাই। মাইকেল মধুসূদনের আগে আমাদের দেশে কেউই সনেট লেখে নাই। জীবনানন্দের হাত ধরে গোল্ডেন মিলেনিয়াম শুরু হলো, তখন উনি ওনার ধারাটা অন্যভাবে নিয়ে আসলো, কিন্তু মাইকেল মধুসূদনের আগে আমাদের দেশে কেউই সনেট আসলে কি করে নাই, লেখে নাই। এখন দেখো বিফোর, এই বিফোর দেখে আমার মনোজগতের যে ভাবনাটা কি হলো, বিফোর, দেখো বিফোর যুক্ত ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট কে আছে? মাইকেল মধুসূদন দত্ত সাবজেক্ট, এবং রাইট হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে রাইট এর পাস্ট ফর্ম লিখে ফেলো রোট। বিফোর যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট কেমন হবে? সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম।
নেগেটিভ হইলে নট যোগ হয়ে যাবে, প্যাসিভ হতে পারে সেই জায়গাটা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের আগে কেউই সনেট লেখে নাই। দেখি এবার বলে ফেলো। এবং অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু ধরবা, এটা অ্যাক্টিভ। আবার যদি প্যাসিভ হয়ে যায় তখন কি হয়ে যাবে? সাবজেক্ট হ্যাড এর পরে আবার কি আসবে? বিন চলে আসবে, কিন্তু তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাড এর পরে বিন চলে আসবে, দেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের আগে কেউই লেখে না। এবার আমাকে বলো সনেটস, দেখো সাবজেক্ট, এবার এটা পাস পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাড, হ্যাড লেখেনি, কেউ লেখেনি, নাবোধক, হ্যাড নট। আরো একটা জিনিস জাজ করতে বলেছে, কি বলো? সাবজেক্ট যদি এই ব্র্যাকেটের ভার্ব নিজে করতে পারে তাহলে সে অ্যাক্টিভ হবে, না হলে প্যাসিভ। না, সনেট তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হয় নাই, মাইকেল মধুসূদন দত্ত করিয়েছে, তাহলে সাবজেক্টটা কিন্তু ভাইয়া প্যাসিভ। আর প্যাসিভ হলে এই হ্যাড এর পরে কি বিন চলে আসবে, হ্যাড নট বিন, আর এই যে ব্র্যাকেটের ভার্ব, মূল ভার্বটি থার্ড ফর্ম হয়ে যাবে, ইন্ট্রোডিউসড। কনসেপ্টটা কে কে বুঝেছো বলো? যখন প্রথম ধাক্কাটা লেগেছে বিফোর নিয়ে, বুঝতে পারছো? কোশ্চেন কিন্তু পড়তে হবে, ভাষার অনুধাবন করতে হবে, তারপরে কিছু ব্যবহার চলে আসবে, এটা স্বাভাবিক। তবে সেগুলো নিয়ে আহামরি চিন্তা করে লাভ নেই। যখনই আমি বিফোর দেখেছি তখন আমার কনসেপ্টটা হয়েছে যে বিফোর যুক্ত ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। মাইকেল মধুসূদন দত্ত অ্যাক্টিভ ছিল, আমি সিম্পল পাস্ট করে দিয়েছি, রোট। এবার প্রিন্সিপাল ক্লজটি হবে পাস্ট পারফেক্ট, আর আফটার উল্টো হবে, আফটার যুক্ত সাবঅর্ডিনেট ক্লজই হবে পাস্ট পারফেক্ট, প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? তখন দেখো আমরা এটাকে পাস্ট পারফেক্ট করেছি। এবং প্যাসিভ ছিল, কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করছো বলো? ওই সাবজেক্ট দিয়ে ব্র্যাকেটের ভার্বকে বারংবার প্রশ্ন করবা, সাবজেক্ট যদি ওই ব্র্যাকেটের ভার্বের কাজটি করতে পারে তাহলে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ। সুন্দর, সুন্দর। had not been introduced, had not been introduced, had not been introduced, okay? এই বুঝতে পেরেছো কিনা বলো সবাই? বুঝেছো কিনা? বিফোর এর কনসেপ্টটা দেখো, এটা ক্লিয়ার করো। আমরা দেখো, এই দেখো এখানে বিফোর পাচ্ছো, বিফোর যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, হি রিটায়ার্ড, দেখেছো? রিটায়ার্ড। আর প্রিন্সিপাল ক্লজ হবে দেখো পাস্ট পারফেক্ট। এটা একটা দুই একবার প্র্যাকটিস করো, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, বুঝেছো? আবার দেখো এখানে আমরা পাচ্ছি এই যে বিফোর পেলাম, বিফোর কনসেপ্টটা ক্লিয়ার করো, বিফোর যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, কাম, তাহলে হয়ে যাবে কেম। আর প্রিন্সিপাল ক্লজটি হবে দেখো পাস্ট পারফেক্ট, সাবজেক্ট এই দেখো হ্যাড, মূল ভার্বের থার্ড ফর্ম, দেখেছো? আফটার কিন্তু উল্টো, আফটার যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ভার্বের থার্ড, তাহলে কি হয়ে যাবে? হি হ্যাড লেফট। আর প্রিন্সিপাল ক্লজটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এটার সাথে অভ্যস্ত কিন্তু তোমরা, ওকে ফাইন, ঠিক আছে? সো আফটার বিফোর নিয়ে আমরা একটু এই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। সো সবাই কিন্তু লিখে ফেলো এই ব্যাপারটা, প্রশ্নের মধ্যে এটা আমরা দেখেই আমরা কিন্তু সলভ করে ফেলেছি। ওকে, সুন্দর, সুন্দর। আচ্ছা আমরা প্রশ্নে ফিরে যাই, ঠিক আছে? প্রশ্নে আমরা কিন্তু পুরো কনসেপ্টটা আমরা একদমই যাতে ভালোভাবে আয়ত্ত হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা লাস্ট প্রশ্নটা ছিল কি, আরো একটা লাইন ছিল, এবার আমাকে বলো, সুন্দর করে বলবা এটা কোন টেন্সে আছে, নিজেরাই পড়ে আমাকে বলো। হি টেক দিস ফর্ম a long way by dash publish his first sonnet, হি বলতে মাইকেল মধুসূদনকেই বোঝাচ্ছে। এবার বলো কোন টেন্সে আছে, টেন্স বলো, টেন্সটা বলে ফেলো, এটা খুব জরুরি, টেন্সটা বলো কোন টেন্সে আছে, কোন টেন্সে রয়েছে এখানে, বলে ফেলো, একটু জানাও কোন টেন্সে রয়েছে। হি টেক, হি বলতে মাইকেল মধুসূদন দত্তকে বোঝাচ্ছে,
কোন টেন্সে রয়েছে একটু জানিয়ে ফেলো। ওকে, টেন্সটা একটু জানিয়ে ফেলো। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কিভাবে? হি বলতে মাইকেল মধুসূদন দত্ত এই ফর্মটি নিয়েছিল, কোন টেন্সে আছে বলো? মাইকেল মধুসূদন দত্তের কথা তো প্রেজেন্ট হওয়ার কথা না। ওকে, হ্যাঁ, পাস্ট। পাস্ট। এবার বলো সাবজেক্ট। এই টেন্সটা কিন্তু আমরা এখন পাস্ট টেন্সে পেয়েছি, পাস্টে পেয়েছি। সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ? এবার বলো। সাবজেক্ট যদি এই ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। বলে ফেলো। সাবজেক্ট টেন্স ধরে ফেলেছো, এবার সাবজেক্ট দেখতে পাচ্ছ হি। আমাদের প্রশ্ন হচ্ছে এটা অ্যাক্টিভ অর প্যাসিভ? সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ হবে, না হলে প্যাসিভ। জানিয়ে ফেলো দেখি, অ্যাক্টিভ অর প্যাসিভ? সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে, এটা ছাড়া তো আর কোনো ভার্বও নাই, এই দিক থেকে তো আলাদা কনসেপ্ট হয়ে গেছে। প্যাসিভ, মাইকেল মধুসূদন দত্ত কি সক্রিয় ছিল না? সে কি সনেটের মানে ফর্মটা আনতে পারে নাই? সনেটকে একটা মাত্রা দিতে পারে নাই? অবভিয়াসলি এটা কেন প্যাসিভ হয় হাবিব? কিভাবে প্যাসিভ হয় বলো? এই ফর্মটা, ঠিক আছে, পেত্রাকীয় সনেটের এই বাংলা রূপটা কি মাইকেল মধুসূদন দত্ত দেয় নাই? অবভিয়াসলি দিতে পেরেছে। তাহলে সাবজেক্ট এটা অ্যাক্টিভ এবং টেন্স পেয়েছো পাস্ট, দেন টেক এর পাস্ট ফর্ম লিখে ফেলো টু। এবং দেখো আরেকটি গ্যাপ আছে, ঠিক গ্যাপের আগে শব্দটি একটা প্রেপোজিশন ছিল, একটা প্রেপোজিশন ছিল। আমরা জানি প্রেপোজিশনের পরে সব সময় নাউন ফর্ম বসে যাবে, তাই কিভাবে? কিন্তু এইখানে তো তুমি ভার্ব পাচ্ছ, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন করে দেয়া যাবে। পাবলিশ আছে, তার সাথে আইএনজি যোগ করে দাও, পাবলিশিং। এখানে কেন প্রেপোজিশনের পরে সব সময় নাউন ব্যবহার হবে? বুঝতে পেরেছো? ওকে, ফাইন। অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে গুবলেট পাকায় না, তাইলে পারি এই কনসেপ্টটা হচ্ছে আমাদের সবথেকে ঝামেলাপূর্ণ হবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, এটা তোমার সব সময়ের জন্য লাগবে। টেন্সটা ধরবা, সাবজেক্টকে অ্যাক্টিভ না প্যাসিভ এটা তুমি জাজ করবা। ওকে, সুন্দর 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 সুন্দর। সবাই একটু অ্যাক্টিভ হও। দুই একটা ক্লাসের মধ্যে, দুইটা ক্লাসের মধ্যে বা তিনটা ক্লাসের মধ্যে এই টপিকসটা যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা আমাদের উদ্দেশ্য, এটা যেন দ্রুত শেষ হয়ে যায়। সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, গবেষণা পরীক্ষা রয়েছে। ওকে, ফাইন। ওকে, চমৎকার। আমরা আরেকটা কোশ্চেনে যাই। এখন কি এই কোশ্চেনের ফিডব্যাক কি, এটার কি বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও তো, একটু কমেন্টস করো। এই যে প্রশ্নটা আমরা সলভ করলাম, 14টা গ্যাপ, আর খাতায় নোট করবা কোন কোন টপিকসটা আমরা পেলাম বলো তো। আমরা আফটার বিফোর এর নিয়ম লেগেছে আমাদের, সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ এই কনসেপ্ট লেগেছে। আমাদেরকে বারবার দেখতে হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ অর প্যাসিভ টেন্স ধরতে হয়েছে বারংবার। দেখো একই টপিকস, কিন্তু আমরা দেখেছি অ্যাডজেক্টিভের একটা কনসেপ্ট অর্থাৎ পার্টিসিপল, এই ব্যবহারটা লেগেছে। ওই পার্টিসিপলের ব্যবহার লেগেছে, অ্যাক্টিভ অর প্যাসিভের কনসেপ্ট লেগেছে। মানে চারটা কনসেপ্ট দিয়ে এই গ্যাপটা কিন্তু শেষ হয়েছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অবশ্যই ভালো দিয়ে দেওয়া হবে। তোমরা হচ্ছে গ্রুপে ইয়া করবা, কনসেপ্টগুলো লিখবা, আর এই কনসেপ্ট নিয়ে এই যে আজকের ক্লাস থেকে যে কনসেপ্টটা তুমি গেদার করতেছো সেইটা নিয়ে আবার কোশ্চেন সলভ করতে বসে যাবা, ঠিক আছে? আচ্ছা, in a dark night of March 1971, একটা কমা হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার বলো পড়ে দ্রুত একটু সবাই বলো তো এটা কোন টেন্সে আছে, নিজেরাই পড়ে বের করো, এটা তোমার প্রথম কাজ হবে। নিজেরাই বের করো, এটা তোমার প্রথম কাজ হবে, কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে আগে আমাকে বলো যে কোন টেন্সে রয়েছে।
টেন্সটা বলবা, একটু সরল ভাবে আগাবা, তাহলে সহজ হয়ে হতে হতে লাগবে। পাস্ট টেন্স, অসাধারণ অসাধারণ, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট। এবার সাবজেক্ট কি আছে? পাকিস্তান আর্মি, এটা সাবজেক্ট। সিঙ্গুলার প্লুরালের এখন আর কোনো দাম নেই, কারণ টেন্স পাস্ট। বলো, পাকিস্তান আর্মি কি অ্যাটাক করতে পারছিল কি পারে নাই? পেরেছিল নিশ্চিত। সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্ব, এটা মাথার মধ্যে গেঁথে নাও, সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ। পাকিস্তান আর্মি অ্যাটাক করতে পেরেছিল, তার মানে এটা অ্যাক্টিভ, সাবজেক্ট অ্যাক্টিভ। এবং পাস্ট টেন্স তো আমাকে সিম্পলি পাস্ট বসাই দিতে হবে। অ্যাটাকড, স্পষ্ট, তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, সুন্দর, অ্যাটাক। এবার পরের কনসেপ্ট বলো, দে ডিড ইট, তারা এটা করেছিল। উইথ আ ভিউ টু, এই কনসেপ্টটা লেখো তো, এই পুরোটা লিখে ফেলো। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, গেট ইউজ টু বা বি ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডহেয়ার টু, অ্যাডভার্স টু, কমিটেড টু, কনফেস টু, কন্ট্রিবিউট টু, ডিভোট টু, টেক টু, এভার্সন টু। এগুলো খুব তোমার পরীক্ষাতে আসে, আর এই সকল শব্দের অর্থই উদ্দেশ্য বোঝায়। এক্সেপ্ট ইউজ টু এর একটু আলাদা অর্থ রয়েছে। এদের পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম বসাই। কমপ্লিটিং সেন্টেন্সেও লাগবে, বাক্য তোমার ভেতর থেকে আসবে, তুমি কেন লিখতে পারবা না? অবভিয়াসলি লিখতে পারবা। দে ডিড ইট, তারা এটা করেছিল, কেন করেছিল? উদ্দেশ্য বোঝাচ্ছে। উইথ আ ভিউ টু রিফার্স টু, অ্যাজ এ, টু উদ্দেশ্য বোঝায়। ওকে ফাইন, এই কনসেপ্ট তো জানোই। এই বিষয় নিয়ে আমরা মডেল অক্সিলারির মধ্যে এটার কিছু ব্যবহার রয়েছে, একটু পাজল তৈরি করে, ঠিক আছে। উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ঠিক আছে, অ্যাকাস্টম টু, অ্যাডহেয়ার টু, অ্যাডভার্স টু, কমিটেড টু, কনফেস টু, ডিভোট টু, টেক টু, এভার্সন টু, ঠিক আছে। এদের পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে ফেলি। এদের পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম, সো স্টপিং, দেখেছো, স্টপ, আবার আই বসালাম, এই ও এবং আই ভাওয়েলের মধ্যকার এই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, ঠিক আছে। স্টপিং, অনেকে পারার পরে বানান ভুল করে ফেলে, স্টপিং লিখে ফেলো তাহলে। দে ডিড ইট, তারা এটা করেছিল, ওই পাকিস্তানিরা অ্যাটাক করেছিল, কেন করেছিল? উইথ আ ভিউ টু স্টপিং আওয়ার মুভমেন্ট ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য আমাদের যে আন্দোলন ছিল তা থামিয়ে দেওয়ার জন্য করেছিল। তাহলে যখনই ওই যে আবার তুমি কমপ্লিটিং সেন্টেন্স যখন করতে যাবা, তখনও উইথ আ ভিউ টু থাকলেই আগের বাক্যকে প্রশ্ন করবা কেন দিয়ে, এমনি বাক্য তোমার ভেতর থেকে চলে আসবে। পাঞ্চ করতে হয় সবসময়, রুলস অ্যাপ্লাই করলে ইংরেজি হয় না। ফাইন, ওকে ফাইন। যখনই উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সো দ্যাট এসব থাকবে, তখন আগের বাক্যকে প্রশ্ন করবে কেন, তাহলেই হয়ে যাবে। দে ডিড ইট, তারা এটা করেছিল, কেন করেছিল? উইথ আ ভিউ টু স্টপিং আওয়ার মুভমেন্ট ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য আমাদের যে আন্দোলন ছিল সেটা থামিয়ে দেওয়ার জন্য। ওকে, পরের কোর্স কনসেপ্টে চলে আসো। এবার পড়ো, বাট আওয়ার ব্রেভ পিপল প্রটেস্ট এগেইনস্ট দেম, এই বাক্যের মধ্যে কে কে ভার্ব আছে বের করো, কে কে ভার্ব আছে বের করে ফেলো দেখি। একটা ভার্ব তো ব্র্যাকেটের মধ্যে, একটা ভার্ব তো ব্র্যাকেটের মধ্যে আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে, সেই কনসেপ্টে আমরা দেখে ফেলেছি। বাট আওয়ার ব্রেভ পিপল প্রটেস্টেড এগেইনস্ট দেম, সেভ দ্য অনার অফ আওয়ার মাদারল্যান্ড। আমাকে আমাকে বের করবা, এই কনসেপ্টটা থেকে বের করবা। সবাই একটু কমেন্টস করো যে এই বাক্যের মধ্যে ভার্ব কে কে আছে। একটা ভার্ব তো তোমার কাছে দৃশ্যমান, একটা ভার্ব তো তুমি ব্র্যাকেটের মধ্যে এমনি পেয়ে যাবা, তাই না? ওকে ফাইন, প্রটেস্টেড একটা ভার্ব আছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।
আওয়ার ব্রেভ পিপল, এইটা বাক্যের সাবজেক্ট। প্রটেস্টেড হয়ে গেল ভার্ব। আমি বারবার বললাম একটু আগে প্রথম গ্যাপেও ছিল, দেখছো? তার মানে কিন্তু তোমার আহামরি অনেক কিছু আসে সেইটা না, খুব অল্প কনসেপ্টের মধ্যেই প্রশ্ন আসে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এই কোরামটা পূর্ণ হওয়ার পরেও আবার নতুন যদি কোনো ভার্বের উত্থান হয় তাহলে সেটি নন ফাইনাইটের কাতারে চলে যাবে। বুঝতে পারছো? এবং আমরা কিন্তু ভার্ব পেয়ে গিয়েছি, তাহলে এই ভার্বটাকে আমরা নন ফাইনাইট অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপেলের কনসেপ্টে চলে যাবে। বলো, আমাদের সাহসী লোকজন প্রোটেস্ট করেছিল, পাকিস্তানিদের ওই আক্রমণের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। কেন করেছিল? কেন? উদ্দেশ্য বোঝাচ্ছে। কেন করেছিল, কেন করেছে, উদ্দেশ্য বোঝালে। উদ্দেশ্য বোঝালে আমরা ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফ্রম ব্যবহার করব, টু সেভ। উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ ব্যবহার করে ফেলবো, টু সেভ। সুন্দর, টু সেভ। বুঝতে পেরেছো? ফাইন। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ ফর্ম হবে। সুন্দর সুন্দর সুন্দর। ওকে, পরের কোশ্চেনে চলে আসো, দেখি পড়ে বের করো কোন টেন্সে আছে বাট আছে, মানে একটা সেন্টেন্স ডিভাইড হয়ে গেছে। many of our freedom fighters, এটা সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব, এবং আর আলটিমেটলি কোন ধরনের ভার্ব এখানে নাই। একটু চিন্তা করো, সাবজেক্ট, টেন্সটা ধরে ফেলো। টেন্সটা আমাকে বলো, এইটা যত সময় পর্যন্ত না বুঝতে পারো, ঠিক আছে, এই কনসেপ্টটা যত সময় না পর্যন্ত না বুঝতে পারো, ঠিক আছে, উপরের বাক্য না বোঝার কিছুই ছিল না, সাবজেক্ট ভার্ব। আমরা এর আগে অনেকবার বলা হয়েছে এই কনসেপ্ট থেকে প্রশ্ন সব সময় হবে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের কনসেপ্ট পূরণ হওয়ার পরেও যদি নতুন কোনো ভার্বের উত্থান হয় তাহলে সেটিকে আমরা নন ফাইনাইট ভার্ব করব। সো নন ফাইনাইট ভার্ব কারা বলো? ইনফিনিটিভ, জেরন্ড, পার্টিসিপল। সো আমাদের সাহসী লোকজনেরা, আমাদের মানুষজন, আমাদের স্বাধীনতাকামী মানুষজন কেন প্রোটেস্ট করেছিল? এমনি এমনি তো প্রোটেস্ট করেনি, এমনি এমনি প্রতিবাদ করে নাই, একটা উদ্দেশ্য ছিল। আর উদ্দেশ্য মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে উদ্দেশ্য, আর ইনফিনিটিভের রূপান্তর হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম। সো এইজন্য টু সেভ নিয়েছি। পরের বাক্য, ওকে ফাইন, ওমর ফারুক পাস্ট টেন্স ছিল। এইবার আমাকে বলো, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, many of our freedom fighters, এইটা সাবজেক্ট কিন্তু প্লুরাল, বহুবচন। এবার বলো, সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ? সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করতে পারে, নিজে নিজে করে, তাহলে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ। বলো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা বলবা। সুন্দর, এটা প্যাসিভ সেন্সে রয়েছে, কারণ ফ্রিডম ফাইটার্সরা তো নিজেই নিজেদেরকে মেরে ফেলেনি, পাকিস্তানিরা তাদেরকে মেরে ফেলেছিল, তাহলে কিন্তু এটা প্যাসিভ কনসেপ্টের মধ্যে রয়েছে, ঠিক আছে, প্যাসিভ। তাহলে সাবজেক্ট কিন্তু প্যাসিভ, আর প্যাসিভ হলে একটা অক্সিলিয়ারি ভার্ব আনো, আর এই মূল ভার্বের থার্ড ফর্ম বসাও। টেন্স তো বলেছিলা পাস্ট, তাহলে অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে ওয়াজ অথবা ওয়্যার, এবং মূল ভার্বের থার্ড ফর্ম চলে আসবে। সো আওয়ার ফ্রিডম ফাইটার্স দেখো প্লুরাল, তাহলে হয়ে যাবে ওয়্যার এবং মূল ভার্বের থার্ড ফর্ম কিল্ড। এইখানে কি হয়েছিল জানো তো? এন্ড ওয়্যার ইনজুরিড ছিল, বাট ওয়্যার কে কমন নেওয়া হয়েছে, ঠিক আছে, মিডল টার্মের মতো। ওকে, প্যাসিভ সেন্সে রয়েছে, প্যাসিভ। আবার দেখো, এবার বলো, দে, এইটা সাবজেক্ট। যখনই তুমি বাক্যের এই যে ব্র্যাকেটের মধ্যে নট দেখেছো, তখনই তোমার কাছে স্পষ্ট যে অক্সিলিয়ারি ভার্ব সাপ্লাই করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব সাপ্লাই করতে হবে তোমার, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব সাপ্লাই করবা। যখনই দেখেছো, টেন্স কোনটা পেলা? আমরা একটু আগে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? ডু, ডাজ, ডিড এর মধ্যে কে? ডিড।
এই জন্য আমরা লিখব দে ডিড নট গিভ। সুন্দর। অ্যাক্টিভ প্যাসিভ সেন্স যদি বুঝে ফেলো, এই কোশ্চেনের অর্ধেক কোশ্চেন কনসেপ্ট হয় এই একটা টপিকস থেকে। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, অ্যাক্টিভ না প্যাসিভ, এই একটা টপিকস থেকে হ্যাঁ 50% কোশ্চেন থাকে। were killed but they did not give up fighting, তারা কখনোই স্পেলিং ভুল আছে, but they did not give, কখনোই তারা ছাড়ে নাই। ওকে, বলো এবার, বলে ফেলো পরের লাইন কোন টেন্সে আছে। The seventh March speech also proved very significant then, কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে বলো, পরের বাক্য বলে ফেলো কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে, টেন্সটা বলে ফেলো কোন টেন্সে রয়েছে। দারুন, পাস্ট টেন্স। এবার বলো সাবজেক্ট হচ্ছে দ্য সেভেন্থ মার্চ স্পেস, এরা অলসো অ্যাডভার্ব, দেখেছো অ্যাডভার্ব কিন্তু মূল ভার্বের আগে বসে। টেন্স কিন্তু বলে ফেলেছে পাস্ট, সাবজেক্ট দ্য সেভেন্থ মার্চ স্পেস এটা সাবজেক্ট, টেন্স পাস্ট। এবার বের করবা সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ। বলো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ। সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে, সাতই মার্চের বক্তব্য কি প্রমাণ করতে পেরেছিল কি পারে নাই, পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। টেন্স পাস্ট এটা পেয়ে গেছো, ঠিক আছে। অ্যাক্টিভ হইলে আমাদের কোনো কাজ নেই, ভার্বের পাস্ট ফর্ম বসাই দিব, আর প্যাসিভ হলেই ওয়াজ এর মূল ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। আমাকে একটু বলো অ্যাক্টিভ না প্যাসিভ। এই 7ই মার্চের বক্তব্য কি প্রমাণ করতে পারে না, তাৎপর্যকে তুলে ধরতে পারে না, কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করো বলো তো মহসিন আহমেদ। বলো সাবজেক্ট ওই ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। 7ই মার্চের বক্তব্য তো তাৎপর্যকে প্রমাণ করেছিল। বলো অ্যাক্টিভ হইলে আগে দেখতে হবে, যদি তোমাদের এই কনসেপ্টটাতেই তো ভুলটা হচ্ছে, একটাই কনসেপ্ট, সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ নিজে করে তাহলে অ্যাক্টিভ। যেমন আমি ধরো বললাম হি, এই ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম ওয়াক স্লোলি, এটাকে এভাবে প্রশ্ন করো সে কি হাঁটতে পারে কি পারে না, অবভিয়াসলি সে হাঁটতে পারে, তাহলে সে অ্যাক্টিভ, হি ওয়াকস, তাই না। পুরো কনসেপ্টটা তো একেবারেই সরল কথা। আমি ধরো বললাম দ্য লেটার, এইসব বাক্য লিখেই শেখাই দেখি, সহজ কাজ। ছোটদের বাক্য লিখেই লিখলাম। এবার লেটার কি নিজে নিজে লিখতে পারে, না পারে না, তাহলে এটি প্যাসিভ। তখন টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব আনলাম, প্রেজেন্ট লিখলাম, মূল ভার্বের থার্ড ফর্ম, শেষ। সেভেন্থ মার্চ স্পিচ তো ভাইয়া প্রমাণ করতে পারে, তাৎপর্যকে তুলে ধরতে পারে, তাহলে এটি অ্যাক্টিভ। পাস্ট টেন্সে ছিল প্রুভড। এটা একটা সরল কাজ, একেবারেই সরল কাজ, একদমই সরল কাজ। সাবজেক্ট ওই ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। এইটা না জানা পর্যন্ত এই কোশ্চেনে প্রচুর ভুল থেকে যাবে তোমার। ওকে, পরের কনসেপ্টে আসো। আবার বলো কোন টেন্সে আছে, নিশ্চিত পাস্ট টেন্স। দেখেছো, এই দেখো প্যাসিভ সাজানো হয়েছে কিভাবে, এই সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, দেখেছো এই যে ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম, দেখছো প্যাসিভ সাজানো রয়েছে। ডেলিভার্ড,
ইট ওয়াজ, ইট মানে ওই বক্তব্য, তো ওই বক্তব্য কি নিজে নিজে ডেলিভারি হইতে পারে? না, প্যাসিভ। প্যাসিভ হলে একটা অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম, সেই অক্সিলিয়ারি ভার্বটা আমাদের প্রশ্নে দেয়াই ছিল। ইট ওয়াজ ডেলিভার্ড বাই দা, বলতেছে ফাউন্ডিং, যাই হোক পাস্ট টেন্স। ওকে ফাইন। এই তো অ্যাক্টিভ প্যাসিভ কনসেপ্ট কি বুঝেছো কিনা এইটুকু আগে বলো তো। সবচেয়ে বেশি বার লাগবে তোমার এটা, সবচেয়ে বেশি বার। অ্যাক্টিভ প্যাসিভ কনসেপ্টটা বুঝেছো কিনা একটু জানাও তো দেখি। অ্যাক্টিভ এবং প্যাসিভ কনসেপ্টটা বুঝেছো কিনা? সাবজেক্ট ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ হবে, না পারলে প্যাসিভ হবে। জানাও একটু সবাই। ওকে ফাইন, ডেলিভার্ড, সুন্দর। সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। বুঝতে পেরেছো? সাবজেক্ট যদি ব্র্যাকেটের ভার্বের কাজটি করতে পারে তাহলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। হ্যাঁ, ভুল হওয়ার কোনো সুযোগ নেই, এইটাই তোমাকে বারবার অ্যাপ্লাই করতে হবে তোমার সব কোশ্চেনে বের করার। এই যে কারেক্ট ফর্ম অফ ভার্ব যখন তুমি করবা, ঠিক আছে, মিম, নাজমিম, সেইটা তোমাকে অবভিয়াসলি, এটা তোমার মানে একটা কি বলা হয়, এটা মানে পার্ট এন্ড পার্সেল, এটা তোমাকে ইন্টিগ্রাল পার্ট, এটা তোমার লাগবে, এটা সব বাক্যে তোমাকে, হ্যাঁ কাজে লাগলে ভালো, না লাগলে নেই, এটার সাথে ইউজ টু হও সব সময়, সব সময় এটার সাথে ইউজ টু হও। পরের কোশ্চেনে যাও তো দেখি। দেখো, at last after a blood shedding war of 9 months we managed, দেখেছো? এই যে সাবজেক্ট পাইলা, ভার্ব পেলে, সাবজেক্ট ভার্ব, আবার যদি ভার্ব পেয়ে যাও তখনই কিন্তু নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট হয়ে যাবে। সাবজেক্ট পেলাম, আবার ভার্ব পেয়ে গেলাম, তখনই কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্বের উদ্ভব হবে। নিচের এই লাইনটা লিখে নাও, আমি সফলতা অর্জনের জন্য স্ট্রাইভ করছি। স্ট্রাইভ মানে কঠোর প্রচেষ্টা, বুঝছো? প্রচেষ্টা। সবকিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করব, ফেল করার প্রশ্নই আসে না। মনে থাকবে, স্ট্রাইভ, অ্যারেঞ্জ, ম্যানেজ, ফেইল, এদের পরে সবসময় টু প্লাস ভার্ব বসে নন ফাইনাইট হয়ে যাবে। টু অ্যাসিভ লিখে রাখো, টু অ্যাসিভ লেখো, এই কনসেপ্টটা লেখো। আমি সফলতা অর্জনের জন্য স্ট্রাইভ করছি, সবকিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করব, ফেল করার প্রশ্নই আসে না। স্ট্রাইভ, অ্যারেঞ্জ, ম্যানেজ, ফেইল, এদের পরে টু প্লাস ভার্ব বসে যাবে। বুঝতে পেরেছো? নো নো, অ্যাসিভিং না। কিসের অ্যাসিভিং? বুঝতে পারছো? বাংলাতে আমরা পড়েছি না, নত্যবিধানের কথা পড়েছো, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, এরকম পড়েছো না? স্বভাবতই মূর্ধন্য হয়। ইংরেজিতেও এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে সবসময় ইনফিনিটিভ হয়। খুব একটা লজিক্যাল রিজন ব্যাকরণবিদরা দেয় নাই। বুঝতে পারছো? এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা এরকম কৌশলে মনে রাখবো, আমাদের অ্যাডমিশন পর্যন্ত লাগবে। এইচএসসির প্রশ্নে তো দেখতেই পাচ্ছ লাগতেছে কিভাবে। টু অ্যাসিভ, টু অ্যাসিভ, বুঝতে পেরেছো? স্ট্রাইভ, আমি সফলতা অর্জনের জন্য স্ট্রাইভ করছি, সবকিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করব, ফেল করার প্রশ্নই আসে না। আরো শব্দ আছে, আরো শব্দ, আবার আবার কিছু শব্দ আছে, ডিলে, ডিসকাস, ডিনাই, পোস্টপোন, কনসিডার। বুঝতে পারছো? এদের পরে সব সময় ভার্বের এনজয়, এদের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। এর কিছু শর্টকাট কৌশল আছে, তবে এটা খুব সাস্টেইনেবল প্রসেস না, অনেক প্রশ্নেরই উত্তর হয় না। তো সবচেয়ে ভালো হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। ওকে ফাইন। তাহলে টু অ্যাসিভ, বুঝতে পারছো? তুমি যদি আমাকে জানতে, আমাকে যদি বলো যে ভাই এটা কেন হইলো ম্যানেজের পরে, এইটা আমি কেন, ব্যাকরণের যদি কেউ কোনো লজিক্যাল কনসেপ্ট বলার চেষ্টা করে থাকে, সেটা ব্যাকরণ বহির্ভূত কনসেপ্ট হবে।
ওকে ফাইন, দেখো পরের কোশ্চেনে আসো। therefore, এরকম ভুল রেখে দিছে কেন? therefore this day, এই দিনটা, observe as the victory day with great enthusiasm. enthusiasm মানে তো বুঝো, enthusiasm মানে জেল, জেল, জেলট, জেলট, enthusiasm উদ্যম। আবার ম্যানচেস্টার, এই যে ম্যানচেস্টার সিটির কোচের নাম কি বলো? পেপ গার্দিওলা। পেপ, পেপ শব্দের অর্থ উদ্যমী, উদ্যম, উৎসাহ, উদ্যম। পেপ, জেল, জেলট, enthusiasm, vigor, 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 বুঝতে পারছো? vivacious, vivacious, প্রাণবন্ত। ইংরেজিতে প্রায় 200টা শব্দ আছে যাদের শুরুতে বা মাঝে ভি কথা লেখা আছে, ভিআইভি। 25 যারা আছো ড্রিমের চ্যাপ্টারে পড়েছো, ভেভেট, স্পষ্ট, প্রাণবন্ত, লিভলি। এটা আবার অ্যান্টোনিম কি হবে বলো? প্রাণবন্তর বিপরীত শব্দ কি? মন মরা, ডাল। এনথাসিজমের বিপরীত শব্দ কি হবে? ডাল, গ্লুমি, মেলানখলি। বুঝতে পারছো না? একদমই মন মরা হয়ে থাকা, ডাল, গ্লুমি, মেলানখলি, টায়ার্ড, এক্সস্টেড। ভোকাবুলারিতে, ভোকাবুলারিতে হচ্ছে আমাদের খুব, এই ক্লাসটা পরে অবশ্যই দেখে নিবা আর সবাই একটু শেয়ার করে দিও। দেন আমরা একটা বড় বন্দি পাঠশালা থেকে একটা বেশ প্রোগ্রাম এসিপি নিয়ে, এবং সামনে সি ইউনিট যারা কমার্সে আছে সি ইউনিট নিয়েও আমাদের এক ধরনের খুবই পরিকল্পিত, গোছানো, খুব দুর্দান্ত একটা ভাবনা রয়েছে। অবশ্যই যারা আমাকে আসলে অ্যাডমিশনের স্টুডেন্টরা অনেক বেশি মোটামুটি চিনে থাকে, আমি দীর্ঘদিন ধরে অ্যাডমিশন পড়াচ্ছি এবং বেশ জেলাতেই আমার যাতায়াত সবসময়। সো আস্থা রাখবা অবশ্যই, নতুন ভাবে, নতুন করে একদম আলটিমেটলি পুরো ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যাতে যে এইচএসসি রেজাল্টটা তো অবশ্যই ভালো হয়, এবং ঢাবির যে সামনে যে পরীক্ষা, এখন থেকে একটু যদি বসে পড়ো বইটা নিয়ে, খুব মনে, তোমার জীবনের অনেক ধরনেরই অনেক এত, আমি যেমন বলতেছি এত সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা আমি জানি আসলে, বাট জানি আবার সেটা তো করেও এসেছি, তাই না? একদম যে করে আসি নাই তো সেই জায়গাটা না, একদম পুরো প্যানেল তোমাদের জন্য কাজ করতেছে। এবং আজকেও আমাদের খুব দারুণ একটা মিটিং ছিল, এবং বেশ বছরের শেষে যে পরিকল্পনাগুলো প্রত্যেকের একটা একটা পরিবার হয়ে এবার কাজ করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে পরীক্ষাটা নেক্সট 25 ব্যাচের যারা আছো, নিঃসন্দেহে সবকিছু, সবার সবকিছু থেকে ছাড়িয়ে একটা অনন্য কনসেপ্ট পেতে যাচ্ছ। আমাকে বলে ফেলো এটা কোন টেন্সে আছে বলো, টেন্স বলে ফেলো। এই দিনটা অবজার্ভড হচ্ছে অ্যাজ দ্য ভিক্টোরি ডে হিসাবে, তাই না? আমরা অবজার্ভ করতেছি, বলো এটা প্রেজেন্ট টেন্স। টেন্স পেয়ে গেলা, প্রেজেন্ট। এবার দিস ডে, এইটা হচ্ছে সিঙ্গুলার এবং অ্যাক্টিভ না প্যাসিভ। আবার আবার সবাই কিন্তু, যাদের ভুল হচ্ছে, ভুল করা যাবে না। দিনটা কি নিজে নিজে উদযাপিত হয়? যেমন গতকালকে মনে হয় 25 ডিসেম্বর ছিল, তাহলে 25 ডিসেম্বর বড়দিন কি নিজে নিজে উদযাপিত হয়েছে? না, খ্রিস্টান ধর্মাবলম্বীরা উদযাপন করেছে, তার মানে ওই দিনটি উদযাপিত কারো দ্বারা হয়েছে, তাহলে প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে একটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্স মানে আমি যার, এটা প্রেজেন্ট আছে, সিঙ্গুলার ইজ, আর মূল ভার্বের থার্ড ফর্ম করে দাও, ইজ অবজার্ভ। আবার দেখো, দ্য মার্টার ইন্টেলেকচুয়াল ডে, শহীদ বুদ্ধিজীবী দিবস, যেটা 14 ডিসেম্বর, কিছুদিন আগেই গেল। তাহলে এই বুদ্ধিজীবী দিবসটা প্রত্যেক বছরে ডিসেম্বরের 14 তারিখে উদযাপিত হয়। তাহলে এটা কি বলো? অ্যাক্টিভ সেন্সে আছে। সাবজেক্ট তো এইটা কি বলো? প্রেজেন্ট টেন্সে আছে, এবং এই সাবজেক্ট তো নিজে নিজে হয় নাই, দিন তো নিজে নিজে উদযাপিত হবে না, তাহলে এটা প্যাসিভ। তাহলে আবারও তুমি কিন্তু নিয়ে ফেলতেছো প্রেজেন্ট টেন্স ইজ অবজার্ভড। বুঝতে পেরেছো? ওকে ফাইন, অসাধারণ। এই তো হচ্ছে, তো না হওয়ার কিছুই নাই, কিচ্ছু নাই। বারবার কিন্তু তোমাদের একটা কাজ আজকে মাথার মধ্যে আমি এটা দেওয়ার চেষ্টা করেছি, তাহলেই তোমার 50% গ্যাপ তো কনফার্ম হয়ে গেছে। টেন্সটা ধরো, সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। এত সহজ কাজ নিয়ে দুনিয়ার নিয়ম কানুন পড়ে মস্তিষ্কের উপর যে অবাঞ্ছিত চাপ তৈরি করো, এইটা হলে হবে না। পরের কোশ্চেনটাতে আসো, বলে ফেলো। অন দিস ডে, এই দিনে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কমা হয়, এগুলো সব শিখবা, সব। এই যে লেখার জন্য এই যে পাংচুয়েশন মার্কস, এখানে কমা হইলো কেন,
পাংচুয়েশনে পুরো মার্কসটা পেতে হবে। দ্য ব্রাইটেস্ট মাইন্ডস অফ দ্য নেশন, এই যে এবার দেখো কোন টেন্স, বলো কোন টেন্সে আছে, টেন্সটা বলে ফেলো, কোন টেন্সের মধ্যে আছে, কোন টেন্সে রয়েছে বলো। এই দিনে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে, ব্রাইটেস্ট মাইন্ডদেরকে পাকিস্তানি আর্মিরা মেরে ফেলেছিল, কোন টেন্স আছে, কোন টেন্স রয়েছে বলো, কোন টেন্স রয়েছে। ওয়ালাইকুম আসসালাম তামিম ইসলাম, কোন টেন্সে রয়েছে। 14ই ডিসেম্বর 1971 এ পাকিস্তানি আর্মিরা আমাদের ইন্টেলেকচুয়ালিস্ট মনীষ চৌধুরী স্যার ছিল, বিখ্যাতদেরকে মেরে ফেলেছিল। পাস্ট টেন্স, দারুন, টেন্সটা ধরো। এইবার বলো এই সাবজেক্ট দ্য ব্রাইটেস্ট মাইন্ডস, সাবজেক্ট দেখো প্লুরাল। এবার বলবো অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ, সাবজেক্ট ধরতে হবে। টেন্স তো ধরে ফেললা খুব সুন্দর করে, সাবজেক্টটা ধরে ফেলো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই যে হাবিব বলছে বাই আছে প্যাসিভ, এইসব ভাবে ধরবা না, এটা কোনো সাস্টেইনেবল প্রসেস না। অনেক প্যাসিভ সেন্টেন্সে নো এর পরেই যেমন টু বসে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট নিজে নিজে। আমাদের বুদ্ধিজীবীরা কি নিজেরাই কি তাদের, হ্যাঁ তুমি এই কনসেপ্টে বুঝেছো, মোস্ট ওয়েলকাম। সব কোশ্চেনে কিন্তু থাকবে না, আমরা শুরুর দিকে দেখেছি একটাতেও বাইট ছিল না। পাস্ট টেন্সে আছে এবং সাবজেক্ট নিজে নিজে হত্যা হয় নাই, তাই না, তাদেরকে হত্যা করা হয়েছিল, তার মানে প্যাসিভ। প্যাসিভ হলে একটা অক্সিলিয়ারি ভার্ব আনো মূল ভার্বের থার্ড, তাহলে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কে ওয়াজ অথবা ওয়্যার, এবং এটা দেখো প্লুরাল আছে, তাহলে তুমি ওয়্যার কে নাও, ওয়্যার মূল ভার্বের থার্ড ফর্ম। ম্যাসাকার্ড, ম্যাসাকার্ড বানান কিন্তু একবার বিউপি তে এসেছিল, ম্যাসাকার্ড আসলে কোন শব্দ বুঝছো, আমি বাংলাতে এমন ব্যবহার হয় ম্যাসাকার হয়ে যাচ্ছে, হ্যাঁ গ্রামাঞ্চলে খুব ব্যবহার করে। প্যাসিভ, ওকে ফাইন, ম্যাসাকার্ড। এবার দেখো ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এটা সাবজেক্ট। দ্য গ্রেটেস্ট ইনসিডেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জীবনের সব থেকে গ্রেটেস্ট একটা ঘটনা বলে আমরা বিবেচনা করি, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। এটা অবশ্যই কি বলো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এইবার তুমি চিন্তা করো সাবজেক্ট সিঙ্গুলার, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই সাবজেক্ট যদি এই ভার্বের, কনসিডার মানে বিবেচনা করা, এই সাবজেক্ট যদি এই ভার্বের কাজ নিজে করে তাহলে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ। বলো, হ্যাঁ প্রেজেন্ট টেন্স, ওকে ফাইন, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। পাস্ট কেন হবে এটা বলো, ইন্ডিপেন্ডেন্স কি আমাদের কাছে সিগনিফিক্যান্ট না, এটা তো সব সময়, এখন আগে ছিল এখন, এটা সব সময় হতে থাকবে। প্যাসিভ, সুন্দর সুন্দর, প্যাসিভ দিন কখনো নিজে নিজে বিবেচিত হতে পারে না, তাহলে এটা প্যাসিভ। প্যাসিভ হলে যেহেতু টেন্স পেয়েছো কে বলো, প্রেজেন্ট, তাহলে অক্সিলিয়ারি ভার্ব আনবে এখানে কি বলো, am, is, are। এবার যেহেতু দেখো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে কাকে নেবা, is, এবং মূল ভার্বের থার্ড ফর্ম considered, is considered, clear, fine, is considered, বলে ফেলো, is considered, is considered, passive
ওকে, সুন্দর। পরের কোশ্চেনে চলে আসো। এইবার আমাকে বলো, ইফ আছে, তাহলে এই টপিকস এর নাম কি? ইফ রয়েছে, প্রশ্ন কোন জোন থেকে এসেছে সেইটার নাম বলো। এইটা হচ্ছে ভালো করার সব থেকে গুরুত্ব। প্রশ্ন দেখায় যখন তুমি চিনে ফেলতে পারবা যে এইটা ভাই এই টপিকস থেকে, সেই দিন তুমি বুঝতে পারবা যে তোমার ইংরেজি শেখার প্রসেসটা হচ্ছে। লাইন দেখে যদি তুমি এই বিভাজনে মেতে উঠতে পারো, তাহলেই তুমি বুঝে ফেলতে পারবা যে হ্যাঁ তুমি শিখতেছো। কোন টপিকস থেকে এসেছে? শুরুতেই ইফ আছে, ইফ, আমিও লিখলাম ইফ। তারপরে সাবজেক্ট রয়েছে উই, তারপরে পাস্ট টেন্স রয়েছে। বলো কোন টপিকস থেকে এসেছে? দারুন, কন্ডিশনাল। কন্ডিশনাল, এইটা দেখে আমরা বুঝে ফেলতেছি কন্ডিশনাল। তাহলে দেখো ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি দেখো কোন টেন্স আছে? পাস্ট। তখন আমাদের কাছে স্পষ্ট এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন স্পষ্ট। এবার সেকেন্ড কন্ডিশন যখন হচ্ছে, তখন আমরা আসলে কি করতেছি দেখো। সেকেন্ড কন্ডিশনাল, ওকে ফাইন, অর্ক বলেছে সেকেন্ড কন্ডিশন, ফাইন কন্ডিশন, ওকে ফাইন। সাব্বির বলতেছে আমি কিসে পড়ি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তোমাদেরকে মন্দি পাঠশালায় আসলে, ওকে ফাইন। আচ্ছা তোমরা কিন্তু সেকেন্ড কন্ডিশন ক্লিয়ার? ওকে। ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট, এখন প্রিন্সিপাল ক্লজ হবে সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, ভার্বের বেস ফ্রম ভায়া। কখন? সাবজেক্ট যখন অ্যাক্টিভ হবে তখন। কিন্তু এই সাবজেক্টটি যদি প্যাসিভ হয়ে যায়, তখন would be, could be, might be ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এবার আমরা দেখি এই এক্সপ্লয়েট, এল এক্সপ্লয়েট বঞ্চিত। আচ্ছা দেখো, এবার দেখো পাস্ট টেন্সে আছে। এখন আমরা নিব সাবজেক্ট, দারুন, সাবজেক্ট নিলাম। উড কুড মাইট, উড নিলাম। এবার জাজ করব অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা কি নিজেরাই এক্সপ্লয়েট হব? আমরা কি বলবো প্লিজ আমাদের একটু শোষণ করেন? এমন কেউ বলবা নাকি বলো তো? আমাদের একটু অত্যাচারের মধ্যে মেতে ওঠেন, এসব বলবা? তাহলে আমরা কি নিজে নিজে এক্সপ্লয়েট হইতে পারি? কেউ কি পারে? পৃথিবীর কেউ পারে যে আমি আগামীকাল থেকে একটু দারুণ ভাবে অপ্রেসড, সাপ্রেসড, এক্সপ্লয়েটেড হব? এমন হয়? বলো। আসিফ, ইকবাল, দুজনই, আমি নিউলি জয়েন করলাম, দুজনই ক্লাস নেবে। সেটা দেখতে পারবা, সবাই ক্লাস নেবে। এবং আচ্ছা বলো, আমাকে বলো, একজন উত্তর লিখেছিল যে উড এক্সপ্লয়েট। হ্যাঁ, তো তুমি কি নিজে নিজে এক্সপ্লয়েট হবে নাকি বলো? অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে সাবজেক্ট হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে উড, কুড, মাইট, এরপরে বি, মূল ভার্বের থার্ড ফর্ম, এক্সপ্লয়েটেড। দেখেছো, অ্যাক্টিভ প্যাসিভ না ছেড়ে, মানে তুমি ছেড়ে দিলে হবে না, না ধরে এটা হবে না। কোথায় কিভাবে লুকায় থাকবে এই অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ? এই কনসেপ্টটাকে তুমি কখনোই ছাড়বা না, বিন্দুমাত্র রিস্ক নিবা না, কখনোই না। হ্যাঁ প্যাসিভ, তাহলে তো উড এক্সপ্লয়েট হতে পারে না। আমাদের বইতে তো খালি এটাই লেখা, সেকেন্ড কন্ডিশন উড কুড মাইট ভার্বের বেস। না, এটা তো প্যাসিভ হতে পারে, সেইটা কনসেপ্ট তো তোমাকে ভাবতে হবে। থার্ড কন্ডিশন কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থার্ড। আবার যদি প্যাসিভ হয় উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন,
এই যে কনসেপ্ট, তোমাকে এই জন্য অ্যাক্টিভ প্যাসিভ না ছেড়ে মানে না ধরে তুমি যেও না, এটা ছাড়া যাবে না। ওকে ফাইন, পরের কোশ্চেনে আসো। ইট ইজ হাই টাইম, তাই না? এটা সবাই জানো, এখন সময় এসেছে, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম। এই দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে ভার্বের পাস্ট। এনশিওর এর পাস্ট ফর্ম কি হবে? এনশিওরড। আর যদি ইট ইজ টাইম, এখনই সময় নিয়ে অনেক কথা আছে, এখানে ইজ ভার্ব, সাবজেক্ট কিন্তু এটা, ইট ইন্ট্রোডাক্টরি, বুঝছো? ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সাবজেক্ট না থাকে, ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের টু প্লাস ভার্বের বেস ফর্ম করবা, বুঝতে পারছো? সো দেখো এখানে সাবজেক্ট আছে, তাহলে এনশিওর, বাট এই সাবজেক্টটা যদি না থাকতো তাহলে হয়ে যেত টু এনশিওর। ওকে, সুন্দর সুন্দর। দুইটা ক্লাস করো এই কনসেপ্টের উপরে, বুঝতে পারছো? এটা ছিল আমাদের প্রশ্ন। আমরা দেখো 28টা গ্যাপ করলাম এবং এই রিলেটেড, আমি কিন্তু শুরুর দিকে একেবারেই রুলসের দিকে যাই নাই, তোমাকে একটা জিনিস বোধগম্য করতে চেয়েছি। ওই বাক্যটা শোনো, আজকের ক্লাসের যে একটাই মুড পয়েন্ট তুমি নিবা, যে বাক্যটা এসেছে ওই বাক্যটা কোন টেন্সে আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাক্যের জন্য তুমি এই কাজ করবা, ঠিক আছে? প্রতিটা বাক্যের জন্য এই কাজটা করবা। আমরা দেখো যাদের কাছে দেখছো ইট ওয়াজ হাই টাইম, ইট ইজ টাইম মানে ইট ওয়াজও হতে পারে। এই দেখো সাবজেক্ট আছে, তাহলে ভার্বের পাস্ট চেঞ্জড, এটা যেন ভুল না হয়, এটা সবাই জানো তোমরা। ইট ইজ টাইম, এখানে আওয়ার গভর্নমেন্ট, দেখো সাবজেক্ট আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম অ্যাডাপ্টেড। ইট ইজ টাইম, এরপরে দেখো সাবজেক্ট নেই, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম টু রিয়েলাইজ। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাজ। তাহলে তোমার যে কাজটা হচ্ছে সেই কনসেপ্টটাতে যেটা তুমি ইয়া করবা, তোমার যে নোটসটা কি, নোটটা হচ্ছে যেই সেন্টেন্সটা তুমি পড়তেছো ওইটা কোন টেন্সে আছে, টেন্সটা ধরা, সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি সাবজেক্ট প্লুরাল, সেটা বের করো। ক্লিয়ার? এই সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করে তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ। আবার এই সাবজেক্ট যদি এই ভার্বের কাজ নিজে না করে, নিজে না করলে এই সাবজেক্ট প্যাসিভ। প্যাসিভ হলে অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী, মানে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আনো আর এটার থার্ড ফর্ম করো। এই মৌলিক কাজটা সব সময় দেখবা, সব সময়, ঠিক আছে? এই যে মৌলিক কাজের যে দেখাটা তুমি পাচ্ছ, এইটা তুমি সব সময় তোমাকে দেখতে হবে। বুঝতে পেরেছো কনসেপ্ট? বুঝেছো কিনা? এই কাজটা বাদ দিবা না। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য বারবার দেখেছো টেন্স সুইচ হচ্ছে, পাস্ট টেন্স হচ্ছে, পরের পুরো গল্পই পাস্ট হবে এমন কিন্তু না। এবং এমনও কোশ্চেন দেখা গেছে কলেজে গুলোতে এসেছে যে প্রায় অধিকাংশ লাইন এই টেন্সের নতুনত্ব এনেছে। বলো পুরো ক্লাসটা কি বুঝেছো কিনা? পুরো ক্লাসের কনসেপ্টটা কি বুঝেছো কিনা সবাই বলো, পুরো কনসেপ্টটা কি বুঝেছো কিনা? অ্যাটলিস্ট 70% যদি বুঝো, ঠিক আছে? এবং প্রত্যেক কনসেপ্টের একই ধরনের কাজ, প্রতিটা কনসেপ্টে প্রত্যেকটা প্রশ্নকে ফেস করার জন্য যা যা আলোচনা করলাম এর 70% একই আলোচনা হবে। সো ব্যাপারটা হচ্ছে এটাকে তুমি প্র্যাকটিস করবে, এটাকে জানাবা, গ্রুপে ইয়া করবা, কোশ্চেন দিবা, এইটা সলভ করেন, এইটা আমি এইভাবে করেছি, ঠিক আছে?
সব সময় আমাদেরকে পাবা, এটা হচ্ছে ব্যাপার। পুরো জায়গাটা হচ্ছে তাহলেই তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে খুব দ্রুত। তুমি ফিডব্যাক থাকতে হবে, হ্যাঁ, টিচার এবং যারা মেন্টর, আমরা যারা পড়াচ্ছি এবং তোমার, সব মিলায় একটা ফিডব্যাক যদি থাকতে হবে, একটা মানে তোমার কি বলা হয় অ্যাটমোস্ট গুড ফেইথ যদি থাকে, তাহলে একটা টপিক শেষ হইতে বেশ সময় লাগে না, খুব খুব নমিনিয়াল কাজ ব্যবহার হয়, সেটাই, সেইটাকে আমরা চর্চা। হ্যাঁ, রিটেন ইংরেজির জন্য আমাদের আরো যা যা শিখি সেইটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সব কিছু মেলায়। সো ইংরেজির সমস্যা আশা করি তুমি আমাদের হাত ধরেই তোমার সলভ হয়ে যাবে। এবং সামনে যে পরীক্ষা, আর প্রচুর পরিমাণে পড়তে হবে আসলে, নানাভাবে আমরা অনেক কথাই যখনই বলবো সবসময় তোমাকে নিজেকে জেগে উঠতে হবে, ঠিক আছে? সবকিছু যা হয়েছে অতীতকে সেটা বাদ দাও, আজকে থেকে এখন থেকে একদম ডিটারমাইন্ড হও যে তোমাকে আসলে নতুন চ্যালেঞ্জ নিতে হবে, পড়তে হবে প্রতিদিন, কারোর সাথে প্রতিযোগিতা না, নিজের সাথে তুমি প্রতিযোগিতা করো, প্রতিদিন নিজেকে ছাড়ায় যাও, দেন তোমার জন্য একটা দারুণ আউটপুট অপেক্ষা করতেছে, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকবা, ওকে সবাই, এত সময় দীর্ঘ সময় ধরে ছিলে, ওকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের ঠিক একই ক্লাস রুটিনও পাবলিশড হয়ে গেছে, সো নেক্সট ক্লাসের মধ্যে আবার তোমাদের সাথে দেখা হবে। এই পুরো টপিকসটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি গ্রুপে, আর সবাইকে একটু ইয়া করে দাও, গ্রুপে দ্রুত অ্যাড হয়ে যেতে, এবং যারা রিসেন্ট কিছু সময় আগে জয়েন করে ফেলেছো সবাই ক্লাস শেয়ার করে দাও একটু সবাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।